আসসালামু আলাইকুম। আ আপনার কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যালো? আচ্ছা। আ স্ক্রিনটা দেখা গেলে একটু জানাবেন কাইন্ডলি, তাহলে আমরা ক্লাস শুরু করতে পারবো আরকি। হ্যালো? স্ক্রিনটা কি দেখা যায়? হ্যাঁ। তাহলে আজকে আমাদের আলোচনার মেইন টপিক হচ্ছে একটা হচ্ছে প্যারাথয়েড গ্ল্যান্ড এবং ক্যালসিয়াম রিলেটেড যে টপিকস গুলো আছে এগুলা। তাহলে আমরা ফার্স্ট ক্লাসে ডিসকাস করছিলাম যে আমাদের বডির যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলা বেশিরভাগই কন্ট্রোল হয়ে যাচ্ছে হাইপোথ্যালামাস এবং পিটুইটারি দ্বারা। এর মধ্যে কয়েকটা গ্ল্যান্ড ছিল এক্সেপশন, তার মধ্যে একটা হচ্ছে প্যারাথয়েড গ্ল্যান্ড, যেটা হাইপোথ্যালামাস বা পিটুইটারি গ্ল্যান্ড দ্বারা কন্ট্রোল হয় না। প্যারাথয়েড গ্ল্যান্ডটা মেইনলি আসলে কন্ট্রোল হচ্ছে আয়োনাইজড ক্যালসিয়াম দেয়া। প্যারাথয়েড গ্ল্যান্ডের মেইন ফাংশন হচ্ছে ক্যালসিয়াম, ফসফেট এবং ভিটামিন ডি রিলেটেড, মানে ক্যালসিয়াম সরি প্যারাথয়েড হরমোনের ফাংশন হচ্ছে আমাদের তিনটা জায়গায় মেইনলি ফাংশন করে। একটা হচ্ছে কিডনিতে, বোনস এবং জিআইটিতে। কিডনিতে কি করে? এটা ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করে ফ্রম ডিস্টাল টিবিউল। আর একটা কি করে? ফসফেটের রিঅ্যাবজর্পশন ইনহিবিট করে এবং ফসফেট এক্সক্রিশনকে বাড়ায়। অপরদিকে বোনসে অস্টোক্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়ায় এবং বোনস থেকে যে ক্যালসিয়াম আসে সেটাকে ব্লাডে নিয়ে আসে। আর জিআইটি হচ্ছে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়ায়। এটা হচ্ছে ইনডিরেক্ট অ্যাকশনে। মেইনলি হচ্ছে প্যারাথর্মন কি করে? ভিটামিন ডি কে অ্যাক্টিভেট করে এবং ভিটামিন ডি হচ্ছে দেন ইন্টেস্টাইন দিয়ে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করে। এই সবগুলো নেগেটিভ ইফেক্ট হচ্ছে ক্যালসিয়াম লেভেল ব্লাডে বাড়াবে এবং ফসফেট কমাবে। তাহলে যদি আমরা একটা জিনিস মনে রাখি, সেটা হচ্ছে প্যারাথয়াইরয়েড হরমোন ব্লাডে ক্যালসিয়াম লেভেল বাড়ায় আর ফসফেট লেভেল কমায়। কি কি মেকানিজমে করে? এটা হচ্ছে আমাদের ব্লাডে যে ক্যালসিয়াম লেভেল বেশি আছে নাকি কম আছে এটার উপর ডিপেন্ড করে প্যারাথয়াইরয়েড হরমোন সিক্রেশন কম বা বেশি হবে। এই যে প্যারাথয়াইরয়েড হরমোন কতটুকু সিক্রেশন হবে বা বেশি হবে, এটা ডিপেন্ড করবে আয়োনাইজড ক্যালসিয়ামের উপরে। তাহলে আমাদের বডির যে ক্যালসিয়াম আছে, এটা মোর দেন 90% থাকে হচ্ছে বোনসে, বাকি 1% বা লেস দেন 1% থাকে ব্লাডে। এর মধ্যে আবার ব্লাডে যে ক্যালসিয়াম থাকে এর বেশিরভাগটাই থাকে বিভিন্ন প্রোটিনের সাথে বাইন্ড করে, মেইনলি হচ্ছে অ্যালবুমিনের সাথে বাইন্ড করে থাকে। আর কিছু অংশ থাকে ফ্রি বা আয়োনাইজড ক্যালসিয়াম আয়ন। তাহলে এই আয়োনাইজড ক্যালসিয়াম আয়নটার উপরেই আমাদের মেইনলি ক্যালসিয়ামের যে ফাংশন গুলা বা প্যারাথয়েরয়েড হরমোন কতটুকু রিলিজ হবে না হবে, এই সবগুলো ডিপেন্ড করে আয়োনাইজড ক্যালসিয়ামের উপরে। এখন আমরা ল্যাবরেটরিতে যে ক্যালসিয়ামটা মেজার করি, এটা সাধারণত টোটাল ক্যালসিয়ামটা মেজার করা হয়, মানে প্রোটিন বাউন্ড প্লাস আয়োনাইজড ক্যালসিয়াম দুইটাই মেজার করা হয়। তাহলে কোনো পেশেন্টের যদি অ্যালবুমিন লেভেল কমে যায়, এটা হতে পারে কোনো ক্রনিক ইলনেসের কারণে বা ম্যালঅ্যাবজর্পশনের কারণে বা সিএলডি পেশেন্টের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আমাদের কারেক্টেড ক্যালসিয়াম হিসাব করতে হয়। তাহলে আমরা ল্যাবে যে ক্যালসিয়াম লেভেলটা হবো, এটার সাথে আমাদের নর্মাল এই মেজার যে অ্যালবুমিনটা পাইতেছি 40 থেকে সেটা বিয়োগ করবো। ধরেন ল্যাবে কোনো একটা ক্যালসিয়াম মেজার করলাম, এটা পাইলাম হচ্ছে 8 মিলিগ্রাম/ডেসিলিটার। তাহলে মেজার ক্যালসিয়াম হবে 8 প্লাস এর সাথে হচ্ছে আমরা 0.08, এর সাথে 40 মাইনাস যে অ্যালবুমিনটা থাকবে। ধরেন কোনো পেশেন্টে অ্যালবুমিন পাইলাম 22, তাহলে 8 প্লাস 0.08 ইন্টু 18, এই টোটাল যে ইকুয়েশনটা হবে এটা হবে কারেক্টেড ক্যালসিয়াম আয়ন। তাহলে কোনো পেশেন্টে যদি আমরা ক্যালসিয়াম লেভেল, অ্যাকচুয়াল ক্যালসিয়াম আয়ন লেভেল দেখতে চাই, তাহলে পেশেন্টকে অ্যালবুমিন এবং ক্যালসিয়াম দুইটা ইনভেস্টিগেশন দিব, তারপরে কারেক্টেড ক্যালসিয়ামের যে ফর্মুলা আছে এটা দেখে আমরা ক্যালসিয়াম মেজার করবো। এটা হচ্ছে যদি কোনো পেশেন্টে হাইপো অ্যালবুমিন থাকে সেক্ষেত্রে। এবার সে ক্যালসিটোনিন, তাহলে ক্যালসিটোনিন মেইন রিলিজ হয় থাইরয়েড গ্ল্যান্ডের ফলিকুলার সি সেলস থেকে।
এটা মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে মেডুলারি কার্সিনোমা থাইরয়েডের ক্ষেত্রে। তাহলে মেডুলারি কার্সিনোমা থাইরয়েডের ক্ষেত্রে টিউমার মার্ক হিসেবে আমরা সেরাম ক্যালসাইট মেজার করতে পারি। ডেভিডসনে বলা হয়েছে ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিসে ক্যালসিটনের কোনো রোল নেই, আবার গ্যানোয়ে বলা হয়েছে যে এটা রোল আছে। এটা নিয়ে খুব বেশি করার দরকার নেই। এবার সে গ্লুকোকর্টিকয়েডস। গ্লুকোকর্টিকয়েডসে ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিসে কিছু রোলস আছে। এটা হচ্ছে ক্যালসিয়াম লেভেলটাকে কমায়। কিভাবে কমায়? একটা হচ্ছে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিকে কমায়, দেন হচ্ছে ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্পশনটা কমায়। আর লং টার্মে যদি হচ্ছে কোনো পেশেন্ট গ্লুকোকর্টিকেট থাকে, সেক্ষেত্রে পেশেন্টের অস্টিওপোরোসিস হওয়ার রিস্ক থেকে বেশি। এটা বোন ফর্মেশনকে ইনহিবিট করে। আলটিমেটলি স্টেরয়েড হচ্ছে যে প্লাজমা ক্যালসিয়াম লেভেল কমায়, এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে কোনো পেশেন্টের যদি স্টেরয়েড ডেফিসিয়েন্সি থাকে, যেমন অ্যাডিসনাল ডিজিজ, সেক্ষেত্রে আমরা হাইপার ক্যালসিমিয়া পাবো। এরপর আসে হাইপার ক্যালসিমিয়া। তাহলে হাইপার ক্যালসিমিয়া মোস্ট কমন কজ হচ্ছে একটা হচ্ছে প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট হাইপার ক্যালসিমিয়া। হাইপার ক্যালসিমিয়া কজ ইভ্যালুয়েশনের জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হচ্ছে প্যারাথয়েড হরমোন লেভেল দেখা। তাহলে প্যারাথয়েড হরমোন লেভেল কম আছে নাকি বেশি আছে, এটার উপর ডিপেন্ড করে আমাদের কজগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কোনো পেশেন্টের যদি প্যারাথয়েড হরমোন লেভেল কম থাকে, তাহলে এটা ইন্ডিকেট করে প্যারাথয়েড গ্ল্যান্ডটা ইনট্যাক্ট আছে। এটা কিভাবে হয়? তাহলে আমরা বলতেছিলাম কি প্যারাথয়েড হরমোনের কাজ হচ্ছে ক্যালসিয়াম লেভেল বাড়ানো। এখন কোনো পেশেন্টের যদি ক্যালসিয়াম লেভেল বেড়ে যায়, তখন এটা কি করে, এখানে প্যারাথয়েড যে গ্ল্যান্ড আছে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এই প্যারাথয়েড গ্ল্যান্ডের ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর থাকে। প্যারাথয়েড গ্ল্যান্ডটা যখন দেখে ব্লাডে ক্যালসিয়াম লেভেল বেড়ে গেছে, তখন সে কি করবে, প্যারাথয়েড সিক্রেশনটাকে কমায় দিবে। তার মানে বডিতে যদি অন্য কোনো কারণে প্যারাথয়েড গ্ল্যান্ডের সমস্যা বাদে অন্য কোনো কারণে যদি ক্যালসিয়াম লেভেল বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা প্যারাথয়েড হরমোনটা কম পাবো। আর যদি প্যারাথয়েড গ্ল্যান্ড নিজেরই কোনো সমস্যা থাকে, এটা হতে পারে গ্ল্যান্ডে কোনো একটা টিউমার হয়েছে বা গ্ল্যান্ডে হাইপারপ্লেসিয়া হয়েছে, অথবা এই যে ক্যালসিয়াম সেন্সিং যে রিসেপ্টর আছে, এই রিসেপ্টরে যদি কোনো সমস্যা হয়, রিসেপ্টর যদি ঠিক মতো ক্যালসিয়াম আয়ন সেন্স না করতে পারে, তাহলে সেক্ষেত্রে কি হবে, ক্যালসিয়াম ব্লাডে বাড়ার পরও প্যারাথয়েড হরমোন নর্মাল যে রেসপন্স, মানে প্যারাথয়েড হরমোন যেটা কমানো, এটা কমাইতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে প্যারাথয়েড হরমোনটা হয় নর্মাল থাকবে, না হলে বেশি থাকবে। তার মানে কোনো পেশেন্টে যদি আমরা হাইপার ক্যালসিমিয়া পাই আর প্যারাথয়েড হরমোন যদি দেখি নর্মাল আছে বা বেশি আছে, তার মানে প্যারাথয়েড গ্ল্যান্ডটা নর্মালি রেসপন্স করতেছে না। তার মানে প্যাথোলজিটা হয় প্যারাথয়েড গ্ল্যান্ডে প্যাথোলজি আছে, অথবা প্যারাথয়েড গ্ল্যান্ডে যে ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর আছে সেটাতে সমস্যা। আর যদি প্যারাথয়েড গ্ল্যান্ড এবং এই ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর দুইটা যদি নর্মাল থাকে, তাহলে সেক্ষেত্রে হাইপার ক্যালসিয়াম হলে প্যারাথয়েড হরমোনটা সাপ্রেস থাকবে বা লো থাকবে। তাহলে নর্মাল অথবা এলিভেটেড প্যারাথয়েড হরমোন, এটা আমরা পাবো হচ্ছে প্রাইমারি অ্যান্ড টার্সিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজমে। আর একটা পাইতে পারি লিথিয়াম ইনডিউসড হাইপারপ্যারাথাইরয়েডিজম এবং ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপারক্যালসিমিয়া। তাহলে প্রথম যে দুইটা প্রাইমারি এবং টার্সিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, এগুলাতে থাকে প্যারাথয়েড হাইপারপ্লেসিয়া থাকে অথবা কোনো টিউমার থাকে। আর লিথিয়াম ইনডিউসড আর ফিমেলিয়াল যে দুইটা কন্ডিশন, এই দুটাতে কি হয়, ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টরের সমস্যা থাকে। তাহলে ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর প্রবলেম অথবা প্যারাথয়েড গ্ল্যান্ডের নিজের প্রবলেম, এই কন্ডিশনগুলোতে আমরা প্যারাথয়েড হরমোন হয় নর্মাল পাবো অথবা বেশি পাবো হাইপারক্যালসিমিয়ার ক্ষেত্রে। আর যদি দুইটা ইনট্যাক্ট থাকে, সেক্ষেত্রে আমরা প্যারাথয়েড হরমোন লো পাবো। সেক্ষেত্রে আমাদের কজগুলো ইভালুয়েশন করতে হবে, মেইনলি হচ্ছে ম্যালিগনেন্সিটা। তাহলে লো প্যারাথয়েড হরমোন লেভেলে মোস্ট কমন কজ হচ্ছে প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, এই সরি এলিভেটেড প্যারাথয়েড হরমোন লেভেলের মোস্ট কমন কজ হচ্ছে প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। আর লো পিটিএইচ এর মোস্ট কমন কজ হচ্ছে ম্যালিগনেন্সি। এখন কোন কোন ম্যালিগনেন্সি হাইপারক্যালসিমিয়া করে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে লাং কার্সিনোমা, ব্রেস্ট কার্সিনোমা, মাল্টিপল মাইলোমা, রেনাল সেল কার্সিনোমা, লিম্ফোমা, থাইরয়েড কার্সিনোমা, এগুলা হাইপারক্যালসিমিয়া করতে পারে। লাং ক্যান্সারের মধ্যে আবার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কমার্শিয়াল কার্সিনোমা, যেটা হাইপারক্যালসিমিয়া করে। এছাড়া যদি বডিতে ভিটামিন ডি লেভেল বেশি হয়, সেক্ষেত্রে হাইপারক্যালসিয়াম হতে পারে। এটা হতে পারে ভিটামিন ডি ইনটক্সিকেশনের ক্ষেত্রে, অথবা গ্রানুলোমেটাস যে ডিজিজগুলো আছে, সেগুলো তো বেশি বেশি ভিটামিন ডি ফর্মেশন হয়, যেমন সার্কোয়েডেসিস আছে,
তারপর আদার যে গ্রানুলার ডিসগুলো আছে। এছাড়া এইচআইভি ইনফেকশনও হাইপোক্যালসিয়াম হতে পারে। এর বাইরে আছে থায়াজাইড ডায়োটিক্স এবং হাইড্রক্সিকোসিস, মিল্ক অ্যালকালি সিন্ড্রোম এবং গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি। তাহলে আমরা একটু আগে বললাম যে স্টেরয়েডের কাজ হচ্ছে ক্যালসিয়াম লেভেল কমানো। কোনো পেশেন্ট যদি গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি হয় তাহলে সেক্ষেত্রে আমরা হাইপার ক্যালসিয়াম হবো। তাহলে স্টেরয়েড ডেফিসিয়েন্সি একটা কন্ডিশন হচ্ছে অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি। সো অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি তো আমরা ক্যালসিয়াম লেভেলটা বেশি পাই। এছাড়া প্যাজেট ডিজিজে যদি পেশেন্ট লম্বা সময় ইমোবিলাইজ থাকে সেক্ষেত্রে আমরা হাইপার ক্যালসিয়ামে পেতে পারি। তবে এটা খুবই আনকমন কজ। পরীক্ষায় যদি কোনো পেশেন্টটা হাইপার ক্যালসিমিয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইউজুয়ালি প্যাজেট ডিজিজ কনসিডার করবো না। যদি এমসিকিউ থাকে যে প্যাজেট ডিজিজ উইথ ইমোবিলাইজেশন সেক্ষেত্রে হাইপার ক্যালসিয়াম থাকবে। তবে প্যাজেট ডিজিজের নর্মাল কন্ডিশনে হাইপার ক্যালসিয়ামে থাকে না। এর পাশে কিছু সিনারিও কিভাবে দেওয়া থাকে এটা কিছু ক্লু দেওয়া আছে, এটা একটু ডিসকাস করলে আমরা পরে একটু বুঝতে সহজ হবে। পুরো ক্লাস শেষে ডিসকাশনের পর তখন এই বক্স দুটা দেখবেন আর কি। এবার হচ্ছে হাইপার ক্যালসিয়ামের ফিচার কি থাকে, তাহলে পলিউরিয়া পলিডিস্ট্রিয়া এটা একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে হাইপার ক্যালসিমিয়া। এছাড়া রেনাল কোলিক করতে পারে। তাহলে এই পেশেন্টগুলা ইউরিনারি ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে ইনক্রিজ থার্স্ট এবং অ্যাবডোমিনাল পেইন প্রেজেন্ট করতে পারে। এছাড়া পেশেন্টের জিআইটি ম্যানিফেস্টেশন থাকতে পারে, যেমন অ্যানোরেক্সিয়া, নসিয়া, ভমিটিং, কনস্টিপেশন, পেপটিক আলসারেশন থাকতে পারে। অনেক সময় পেশেন্ট যদি ক্যালসিয়াম লেভেল অনেক বেশি হয় সেক্ষেত্রে নিউরোলজিক্যাল ডেফিসিট থাকতে পারে, যেমন পেশেন্টের ড্রজিনেস থাকতে পারে, কনফিউজ থাকতে পারে, তারপর হচ্ছে ইম্পেয়ার্ড কগনিশন থাকতে পারে। তাহলে ইউজুয়ালি ওল্ড এজের পেশেন্ট যদি ডিলিরিয়াম নিয়ে প্রেজেন্ট করে বা আনকনসিয়াসনেস প্রেজেন্ট করে তাহলে সেক্ষেত্রে আমাদের হাইপার ক্যালসিয়ামটা মাথায় রাখতে হবে। এছাড়া হাইপার প্যারাথাইরয়েডিজম পেশেন্টগুলোর ক্ষেত্রে হাইপার টেনশন থাকতে পারে। কোনো পেশেন্টের যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে হাইপার ক্যালসিমিয়া সেক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়াল আসবে দুইটা, একটা হচ্ছে মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লেসিয়া আর একটা হচ্ছে ফ্যামিলিয়াল হাইপোক্যালসিমিক হাইপার ক্যালসিমিয়া। এবার ইনভেস্টিগেশন, তাহলে আমাদের ক্যালসিয়াম হাইপার ক্যালসিয়াম ইভ্যালুয়েশনের জন্য আমাদের সব থেকে ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। তাহলে প্যারাথাইরয়েড হরমোন লেভেল বেশি আছে নাকি নর্মাল আছে নাকি কম আছে এটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে ডিজিজগুলোকে ক্লাসিফাই করতে পারি। হাইপার ক্যালসিয়াম ইসিজি ফাইন্ডিং সবসময় আসে। হাইপার ক্যালসিয়ামে আমরা পাবো ন্যারো কিউটি ইন্টারভাল, আর হাইপো ক্যালসিয়ামে পাবো লং কিউটি ইন্টারভাল। এর মধ্যে আরো কিছু কথা আছে যেগুলো ইম্পর্টেন্ট মার্ক করা আছে, এগুলো আমরা একটু ডিসকাস করবো, এখানে ডিসকাস করতেছি না। এর পাশে হাইপোক্যালসিমিয়া, তাহলে হাইপোক্যালসিমিয়ার সবথেকে কমন কজ হচ্ছে লো সেরাম অ্যালবুমিন উইথ নর্মাল আয়নাইজড ক্যালসিয়াম কনসেন্ট্রেশন। তাহলে আমরা একটু আগে বলছিলাম যে আমরা ক্যালসিয়াম যেটা মেজার করি ল্যাবরেটরিতে সেটা হচ্ছে টোটাল ক্যালসিয়াম মেজার করি। টোটাল সেরাম ক্যালসিয়ামের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আয়োনাইজড ক্যালসিয়াম আর একটা হচ্ছে প্রোটিন বাউন্ড ক্যালসিয়াম। তাহলে হাইপোঅ্যালবুমিনের ক্ষেত্রে কি হবে, এখানে টোটাল যে ক্যালসিয়াম আছে এটা কম দেখাবে, কারণ যে প্রোটিন বাউন্ড ক্যালসিয়াম আছে সেটা কম আছে, কিন্তু আয়োনাইজড ক্যালসিয়ামটা নর্মালি থাকবে। আর এর ঠিক বিপরীত কন্ডিশন হচ্ছে অ্যালকালোসিস। অ্যালকালোসিসে কি হয়, এখানে পিএইচ লেভেলটা কমে যায়, সরি পিএইচ লেভেলটা বেড়ে যায়। এটা সব থেকে কমনলি দেখা যাচ্ছে হাইপার ভেন্টিলেশনের পেশেন্টের ক্ষেত্রে। এখানে তো মেনশন করেছিল। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কি হবে, হাইপার ভেন্টিলেশন হলে তখন পিএইচটা বাড়বে, কারণ এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা কমে যাচ্ছে। আচ্ছা এটা আলাদা পেজে লিখি। কোনো পেশেন্টে যদি হাইপার ভেন্টিলেশন হয়, বিশেষ করে যাদের সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন থাকে, তাহলে ভেন্টিলেশন হলে এখানে কার্বন ডাইঅক্সাইডটা বেশি বেশি বের হয়ে যাবে। এর ফলে কি হবে, রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে, মানে পিএইচটা সরি রেসপিরেটরি অ্যালকালোসিস হবে, মানে পিএইচটা বেড়ে যাবে। এটাকে কম্পেনসেট করার জন্য তখন কি হবে, ব্লাডে যে হাইড্রোজেন আয়নগুলো আছে এটা রিলিজ হবে বেশি বেশি প্রোটিন থেকে, বাফার যেগুলো থাকে সেখান থেকে হাইড্রোজেন গুলো রিলিজ হবে। এর ফলে বাফার গুলোতে নেগেটিভ চার্জ বেড়ে যাবে, সেই বাফার প্রোটিন যে বাফার গুলো আছে সেটার সাথে ক্যালসিয়াম আয়নটা বাইন্ড করবে। ক্যালসিয়াম আয়নগুলো যখন বাফার সাথে বাইন্ড করবে তখন ব্লাডে কি হবে, ক্যালসিয়াম আয়নটা কমে যাবে। তার মানে অ্যালকালোসিস কন্ডিশনে বা হাইপার ভেন্টিলেশন কন্ডিশনে বডি টোটাল ক্যালসিয়ামটা ঠিক থাকে,
শুধু ক্যালসিয়াম আয়নের লেভেলটা কমে যায়, বা আয়োনাইজড ক্যালসিয়াম যেটা সেটা কমে যায়, মানে হাইপোঅ্যালবুমিনিয়া ঠিক বিপরীত কন্ডিশন। এখন আমরা বলছিলাম প্যারাথাইরয়েড হরমোন যেটা, এটা মেইনলি সেন্স করে ক্যালসিয়াম আয়নকে। তাহলে হাইপোঅ্যালবুমিনিয়াতে যেহেতু আয়োনাইজড ক্যালসিয়ামটা নর্মাল থাকতেছে, সো এখানে প্যারাথাইরয়েড হরমোনের কোনো চেঞ্জ হবে না। অপরদিকে অ্যালকালোসিসের পেশেন্ট বা হাইপারভেন্টিলেশনের ক্ষেত্রে যেহেতু আয়োনাইজড ক্যালসিয়ামটা কমে যাচ্ছে, সো এখানে পিটিএইচ লেভেলটা বাড়বে। এবার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। তাহলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করা। তাহলে ভিটামিন ডি যদি লেভেল কমে যায়, সেক্ষেত্রে কি হবে, বডিতে আয়োনাইজড ক্যালসিয়ামও কমে যাবে, টোটাল ক্যালসিয়ামটা কমে যাবে। যেহেতু আয়োনাইজড ক্যালসিয়ামটা কমে যাচ্ছে, সো এটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে এবং প্যারাথাইরয়েড হরমোন লেভেলটা বাড়বে। ক্রনিক রেনাল ফেলার পেশেন্টের ক্ষেত্রে আমরা জানি ভিটামিন ডিটা অ্যাক্টিভেট হইতে পারে না, ক্যালসিয়ামগুলো অ্যাবজর্পশন করতে পারে না, আরেকটা হচ্ছে ফসফেট এক্সক্রিশন করতে পারে না। এর ফলে কি হয়, ক্যালসিয়াম লেভেলটা কমে যায় আর ফসফেট লেভেলটা বেড়ে যায়। সেখানে যেহেতু ক্যালসিয়াম লেভেলটা কমে যাচ্ছে, সো এখানে পিটিএইচ লেভেলটা বাড়বে। এর পাশে হাইপোপ্যারাথাইরিজম। তাহলে হাইপোপ্যারাথাইরিজমে পিটিএইচ সিক্রেশন কমে যায়। প্যারাথাইরয়েড হরমোনের কাজ হচ্ছে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করা, ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করা এবং ফসফেট এক্সক্রিশন করা, মানে ব্লাডে ক্যালসিয়াম বাড়াবে আর ফসফেট কমাবে। এখন কোনো পেশেন্ট যদি পিটিএস লেভেল কমে যায়, তাহলে কি হবে, এর বিপরীত ঘটনা ঘটবে। তাহলে এই ক্ষেত্রে ক্যালসিয়ামটা কম হয়ে যাবে আর ফসফেটটা বেড়ে যাবে। এবার সিডো হাইপোপ্যারাথাইরিজম। তাহলে সিডো হাইপোপ্যারাথাইরিজম একটু পরে আছে, এটা আমরা পরে ডিসকাস করবো। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে কি হয়, স্যাপনিফিকেশন হয় এবং ক্যালসিয়ামগুলো বেশি বেশি ইউটিলাইজ হয়ে যায়। সেই ক্ষেত্রে টোটাল এবং আয়োনাইজড ক্যালসিয়াম দুইটাই কমে যাবে। ফার্স্ট লেভেলে চেঞ্জ হইতে পারে, নাও পারে। আয়োনাইজড ক্যালসিয়ামটা যেহেতু কমে যাচ্ছে, সো এখানে ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে প্যারাথাইরয়েড হরমোন রিলিজটা বেশি বেশি হবে। এরপর সে হাইপোম্যাগনেসিয়ামিয়া। তাহলে হাইপোম্যাগনেসিয়ামিয়াও হাইপোক্যালসিমিয়া করতে পারে। এটা কয়েকটা মেকানিজম আছে। ফার্স্ট হচ্ছে হাইপোম্যাগনেসিয়াম পেশেন্টগুলোর ক্ষেত্রে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা প্যারাথাইরয়েড হরমোনটা প্রপারলি সিক্রেশন করতে পারে না। তাহলে একটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন কমে যাচ্ছে। আর একটা ফাংশন হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন যে বোনসে অস্টোক্লাস্টিক অ্যাক্টিভিটির মাধ্যমে এবং কিডনি থেকে যে ক্যালসিয়াম রিঅ্যাবসর্পশনের মাধ্যমে ক্যালসিয়াম লেভেলটা বাড়ায়, এই অ্যাকশনটা প্রপারলি করতে পারে না। তাহলে হাইপোম্যাগনেসিয়ামিয়া কিভাবে হাইপোক্যালসিমিয়া করে, এটা অনেক সব পরীক্ষা আসে। একটা হচ্ছে ইম্পেয়ার্ড সিক্রেশন অফ প্যারাথাইরয়েড হরমোন, আরেকটা হচ্ছে ইম্পেয়ার্ড অ্যাকশন অফ প্যারাথাইরয়েড হরমোন অন বোনস এন্ড কিডনি। তাহলে হাইপোম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও সেরকম ক্যালসিয়াম টোটাল লেভেলটাও কমবে, আয়োনাইজটাও কমবে। এখন আয়োনাইজড ক্যালসিয়াম কমে গেলে এই ক্ষেত্রে প্যারাথাইরয়েড হরমোনটা মানে বাড়ার কথা ছিল, নর্মাল যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের যে রেসপন্স, সেটাতে প্যারাথাইরয়েড হরমোন বেশি হওয়া উচিত ছিল। কিন্তু হাইপোম্যাগনেসিয়াম আরেকটা কাজ করে কি, প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশনটা কমায় দেয়। সো হাইপোম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আয়োনাইজড ক্যালসিয়ামও কম থাকবে, পিটিএইচ লেভেলটাও কম থাকবে। এটা একটু ব্যতিক্রম। এই কারণে কোনো পেশেন্টের যখন হাইপোক্যালসিমিয়া কারেকশন হয় না, কোন একটা পেশেন্ট হাইপোক্যালসিমিয়া প্রেজেন্ট করছে, আমরা আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট দিচ্ছি বারবার, তারপর কারেকশন হইতেছে না, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ম্যাগনেসিয়াম লেভেল চেক করতে হবে। তাহলে কোনো পেশেন্ট যদি হাইপোম্যাগনেসিয়ামে থাকে, সেক্ষেত্রে হাইপোক্যালসিমিয়াটা ট্রিট করা পসিবল হয় না। এরপর কিছু সিনারি দেওয়া আছে, বায়োকেমিক্যাল ফাইন্ডিংস দেওয়ার পরীক্ষায় আসে, এগুলো আমরা ডিসকাস করছি অলরেডি। এরপর হাইপোক্যালসিমিয়ার প্রেজেন্টেশন। তাহলে মাইল্ড কেসে ইউজুয়ালি হাইপোক্যালসিমিয়া অ্যাসিম্পটোমেটিক থাকে। যদি সিভিয়ার হাইপোক্যালসিমিয়া, সেক্ষেত্রে পেশেন্ট টিটেন নিয়ে প্রেজেন্ট করতে পারে। চিলড্রেনের ক্ষেত্রে একটা ক্যারেক্টারিস্টিক ট্রেট থাকে, এর মধ্যে আছে কালপোটাল স্পাজম, স্ট্যাডল এবং কনভালশন। অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে কালপোটাল স্পাজমটা বেশি কমন, স্ট্যাডল এবং কনভালশন বা পিটস এগুলো খুব একটা পাওয়া যায় না। তাহলে অ্যাডাল্ট পেশেন্টগুলো ইউজুয়ালি প্রেজেন্ট করবে কালপোটাল স্পাজম নিয়ে। ক্লিনিক্যালি আমরা হাইপোক্যালসিমিয়া দুইটা টেস্টের মাধ্যমে দেখতে পারি। একটা হচ্ছে ট্রসের সাইন বলা হয়, আর একটা বলা হয় ভেস্টক সাইন। তাহলে এর মধ্যে বেশি স্পেসিফিক হচ্ছে ট্রসের সাইন। এটা অনেক পরীক্ষায় আসে যে হাইপোক্যালসিমিয়া লেটেন্ট, হাইপোক্যালসিমিয়া বা লেটেন্ট নিয়ে আমরা কিভাবে ইলিসিট করতে পারি, স্পেসিফিক বেশি কোনটা। ট্রসের সাইন কিভাবে দেখা হয়, আমরা যেভাবে বিপি মেজার করি, বিপি মেজার করার সময় সিস্টোলিক ব্লাড প্রেশার দেখবো, এরপরে যে স্প্রিংোমেট্রিটার যে কাফটা আছে, এটা সিস্টোলিক ব্লাড প্রেশার থেকে একটু বেশি রেখে ওটাকে হোল্ড করে রেখে দিই। তাহলে এই অবস্থায় ব্লাড প্রেশার এসবিপি বেশি উপরে রাখা অবস্থায় যদি উইদিন 3 মিনিটের মধ্যে কালকুলেটর স্পাজম ডেভেলপ করে, তাহলে সেক্ষেত্রে ট্রসের সাইনটা পজিটিভ। এর পাশে হাইপোক্যালসিমিয়ার ইসিজি ফাইন্ডিংস আমরা একটু বলছি, যে হাইপোক্যালসিমিয়াতে আমরা ন্যারো কিউটি পাই, আর হাইপোক্যালসিমিয়াতে পাবো প্রলঙ্গেশন অফ কিউটি।
লং কিউটি কোন কোন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হাইপোক্যালসেমিয়া, হাইপোম্যাগনেসিয়ামিয়া এবং হাইপোক্যালিমিয়া, এই তিনটাই প্রলং কিউটি করতে পারে এবং এখান থেকে পরবর্তীতে ক্রস অ্যাডিটিভ পয়েন্টিস ডেভেলপ করতে পারে। আর একটা অ্যাটিপিক্যাল ফাইন্ডিংস হচ্ছে হাইপোক্যালসিয়ামিয়াতে অনেক সময় প্যাপুলিডিয়ামা পাওয়া যেতে পারে। যদি কোনো পেশেন্টের লম্বা সময় ধরে হাইপোক্যালসিয়ামিয়া এবং হাইপারফসফেটেমিয়া থাকে, যেটা আমরা পাই কোথায়, হাইপোপ্যারাথাইরয়েডিজমে, তাহলে এই পেশেন্টগুলো কিছু কমপ্লিকেশন হতে পারে। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ক্যালসিফিকেশন অফ বেসাল গ্যাংলিয়া। তাহলে এগুলোতে ইউজুয়ালি সিমেট্রিক্যাল বাইল্যাটারাল বেসাল গ্যাংলিয়া ক্যালসিফিকেশন পাওয়া যায়। এছাড়া পেশেন্টের সাইকোসিস, ক্যাটারাক্ট এবং গ্র্যানুলার ইপিলেপসি ডেভেলপ করতে পারে। আর কোনো পেশেন্ট যদি ক্যালসিয়াম এবং ফসফেট দুইটাই কম থাকে, যেটা আমরা পাই হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে, তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে যদি চিলড্রেন হয় তাদের ক্ষেত্রে রিকেটস ডেভেলপ করে, আর বয়স্কদের ক্ষেত্রে অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে অস্টিওম্যালেশিয়া ডেভেলপ করে। অস্টিওম্যালেশিয়া এবং রিকেটস আমরা নিউরোলজিতে অলরেডি পড়ছি। ম্যানেজমেন্ট অফ সিভিয়ার হাইপোক্যালসিমিয়া, তাহলে এটা অনেকটা পরীক্ষা আসে। এক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে 10% ক্যালসিয়াম গ্লুকোনেট। কতটুকু দেবো, 10 থেকে 20 ml দেবো ওভার 10 to 20 মিনিটস। তাহলে এটা আমরা ওয়ার্ডে ফ্রিকোয়েন্টলি প্র্যাকটিস করা হয়। এরপর আসে হাইপার প্যারাথাইরয়েডিজম। তাহলে হাইপার প্যারাথাইরয়েডিজম তিন ধরনের হতে পারে, প্রাইমারি, সেকেন্ডারি আর হচ্ছে টার্সিয়ারি। আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড ডিজিজ পড়াশোনায় প্রথমে পড়ছিলাম যে কোনো গ্ল্যান্ডের হাইপার সিক্রেশন বা হাইপো সিক্রেশন এই যদি গ্ল্যান্ডের নিজস্ব প্যাথোলজি কারণে হয়, মানে প্যাথোলজি যদি গ্ল্যান্ডের নিজেরই থাকে সেটাকে আমরা বলবো প্রাইমারি ডিজিজ। আর যদি কোনো গ্ল্যান্ডের সিক্রেশন কম বেশি এটা যদি অন্য কোনো স্টিমুলাসের কারণে হয়, মানে গ্ল্যান্ডের নিজস্ব কোনো সমস্যা নাই, সেকেন্ডারি কোনো রেসপন্সের কারণে গ্ল্যান্ড সিক্রেশন কম হচ্ছে বা বেশি হচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো সেকেন্ডারি রেসপন্স বা সেকেন্ডারি প্যাথোলজি। তাহলে এখানে একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে টার্সিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। তাহলে এটা আমরা একটু পরে ডিসকাস করবো। প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম কোনটা বলবো, যদি প্যারাথয়েড গ্ল্যান্ডে নিজের কোনো সমস্যা থাকে, এটা হতে পারে প্যারাথয়েড অ্যাডিনোমা, হতে পারে প্যারাথয়েড কোনো হাইপারপ্লেশিয়া অথবা কোনো কার্সিনোমা। তাহলে প্রাইমারিতে কি হবে, প্যারাথয়েড হরমোনটা বেশি বেশি রিলিজ হবে। প্যারাথয়েড হরমোন যখন বেশি রিলিজ হবে তখন ব্লাডে ক্যালসিয়াম লেভেলটা বেড়ে যাবে। এখন আমরা একটু আগে বলছিলাম যে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে যদি বডিতে ক্যালসিয়াম বেড়ে যায়, সে তখন কি করে, এই যে প্যারাথয়েড গ্ল্যান্ডে যে ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর আসে সেটাকে সেন্স করে এবং প্যারাথয়েড হরমোনটাকে সিক্রেশন কমায় বা সাপ্রেস করে। কিন্তু কোনো পেশেন্টে যদি প্যারাথয়েড হাইপারপ্লেশিয়া বা এডিনোমা বা কার্সিনোমা থাকে, এই ক্ষেত্রে এই যে কন্ট্রোলটা ফিডব্যাক মেকানিজমটা এটা তখন আর কাজ করে না। তো এই ক্ষেত্রে প্যারাথয়েড হরমোনটা তখন আর সাপ্রেস করতে পারে না। আর প্রাইমারি হাইপারপ্যারাথয়েডিজমে আমরা পিটিএইচ লেভেলটা হয় নর্মাল পাবো অথবা বেশি পাবো, মানে এখানে প্যারাথয়েড হরমোনটা সাপ্রেসড হইতেছে না। সেকেন্ডারিতে কি হয়, অন্য কোনো প্যাথোলজির কারণে পিটিএইচ লেভেলটা বাড়তেছে। কি কি প্যাথোলজি হতে পারে, একটা হতে পারে রেনাল ফেলার বা ম্যাল অ্যাবজর্পশন বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। তাহলে এইসব কন্ডিশনের কারণে কি হয়, সেরাম ক্যালসিয়াম লেভেলটা কমে যায়। ক্যালসিয়াম লেভেলটা যখন কমে যায় তখন প্যারাথয়েড গ্ল্যান্ডে যে ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর আসে সেটাকে সেন্স করে এবং প্যারাথয়েড হরমোন সিক্রেশন বাড়ায়। তাহলে এই ক্ষেত্রে আমরা পিটিএইচ বেশি পাই, ক্যালসিয়ামটা কম পাবো। টার্সিয়ারিতে কি হয়, যদি কোনো পেশেন্টের সেকেন্ডারি হাইপারপ্যারাথয়েডিজম থাকে, তাহলে সেক্ষেত্রে প্যারাথয়েড হরমোন গ্ল্যান্ডকে অনেক বেশি প্যারাথয়েড হরমোন সিক্রেশন করতে হয়। প্যারাথয়েড হরমোন গ্ল্যান্ডগুলো যে সেলগুলো থাকে এগুলো প্রলিফারেশন হয়, এগুলো ফাংশন অনেক বেশি হয়। এখন এই সেকেন্ডারি হাইপারপ্যারাথয়েডিজম যদি লম্বা সময় পারসিস্ট করে, তখন এই প্যারাথয়েড গ্ল্যান্ডে যে হাইপার ফাংশনিং ছিল এটা ফাংশন করতে করতে একসময় এখানে অ্যাডিনোমা ফাউন্ডেশন হয় এবং তখন আর এটা সেকেন্ডারি স্টিমুলেশনের জন্য ওয়েট করে না, তখন সেটা নিজে নিজে পিটিএইচ বেশি বেশি রিলিজ করে। এবং এই কন্ডিশনে যদি ক্যালসিয়াম লেভেলটা কারেকশন হয়ে যায় বা ক্যালসিয়াম লেভেল বেশি হয়ে যায়, তখনও পিটিএইচ সিক্রেশন সাপ্রেসড হয় না। এটা মেইনলি পাওয়া যায় হচ্ছে অ্যাডভান্স সিকেডি পেশেন্টের ক্ষেত্রে। তাহলে অ্যাডভান্স সিকেডি পেশেন্টের ক্ষেত্রে যখন হাইপোক্যালসিয়ামটা পারসিস্ট করে তখন প্যারাথয়েড হরমোন অনেক বেশি ফাংশন করে এবং এখানে অ্যাডিনোমা ডেভেলপ করে এবং একটা সময় দেখা যায় যে ক্যালসিয়াম লেভেল কারেকশন হয়ে গেছে বা ক্যালসিয়াম লেভেল বেশি হয়ে গেছে, তারপরেও পিটিএইচ লেভেলটা, মানে প্যারাথয়েড কন্টিনিউয়াসলি প্যারাথয়েড হরমোন সিক্রেশন করতেছে এবং পিটিএইচটা তখন আর সাপ্রেসড হইতেছে না। তাহলে এটাকে আমরা বলবো টার্সিয়ারি হাইপারপ্যারাথয়েডিজম। মানে এখানে বলছে প্রাইমারি হাইপারপ্যারাথয়েডিজম হচ্ছে অটোনোমাস সিক্রেশন অফ পিটিএইচ ইউজুয়ালি বাই সিঙ্গেল প্যারাথয়েড এডিনোমা। এছাড়া কার্সিনোমা বা হাইপারপ্যারাথয়েড এটা হইতে পারে। 90% অফ পেশেন্টস আর ওভার 50 ইয়ার্স অফ এজ। তাহলে প্রাইমারি হাইপারপ্যারাথয়েডিজম যেটা, এটা মেইনলি হয় হচ্ছে বয়স্ক পেশেন্টের ক্ষেত্রে। তবে কোনো পেশেন্ট যদি মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া থাকে,
মেইন 1 এবং মেইন 2 এ সেক্ষেত্রে ইয়ং এজও প্রাইমারি হাইপোপ্যারাথাইরয়েডিজম হইতে পারে। সেকেন্ডারি হাইপোপ্যারাথাইরয়েডিজম হবে হচ্ছে এটা প্রলংড হাইপোক্যালসেমিয়া বা আদার্স কোনো কজের কারণে যদি ক্যালসিয়াম লেভেল কমে যায় সেক্ষেত্রে ফিজিওলজিক্যাল রেসপন্স হিসেবে পিটিএইচ বাড়ে, এটাকে বলে সেকেন্ডারি হাইপোপ্যারাথাইরয়েডিজম। আর টারশিয়ারি বলছে কোনটা, কন্টিনিউয়াস স্টিমুলেশন অফ প্যারাথাইরয়েডস ওভার এ প্রলংড পিরিয়ড অফ টাইম রেজাল্টস ইন অ্যাডিনোমা ফর্মেশন অটোনমাস পিটিএইচ সিক্রেশন। তাহলে সেকেন্ডারিটা যেটা হাইপোক্যালসিয়ামের কারণে সিক্রেশন হইতেছিল, টারশিয়ারিতে সেটা অটোনমাস সিক্রেশন হবে। এটা আর কোনো স্টিমুলাস লাগবে না, এটা নিজে নিজে সিক্রেশন বেশি বেশি করবে। মোস্ট কমন কাজ হচ্ছে অ্যাডভান্স সিকেডি। তাহলে টারশিয়ারির ক্ষেত্রে আমরা সিকেডি ফিচারগুলো পাবো। তাহলে বায়োকেমিক্যাল ফিচার কি কি পাচ্ছি? প্রাইমারি ক্ষেত্রে পিটিএইচ যেহেতু বেশি বেশি সিক্রেশন হচ্ছে, সেকেন্ড পিটিএইচটা সাপ্রেস থাকে না। পিটিএইচ বেশি সিক্রেশন হওয়ার কারণে এখানে ক্যালসিয়াম বেশি পাবো, ফসফেট কম পাবো। সেকেন্ডারিতে কি হইতেছে, আমরা বললাম হাইপোক্যালসিয়ামের রেসপন্সে পিটিএইচটা বাড়ে, তাহলে এখানে আমরা ক্যালসিয়ামটা কম পাবো। আর টারশিয়ারিতে আমরা বললাম কি মোস্ট কমন হচ্ছে সিকেডি, তাহলে এখানে সিকেডি ফিচার পাবো, এখানে ফসফেট বেশি থাকবে, ক্রিয়েটিনটা বেশি থাকবে, আর এখানে ক্যালসিয়ামটা বেশি থাকবে। তাহলে কোনো পেশেন্ট যদি আমরা পিটিএস লেভেল বেশি পাই তাহলে আমরা ফার্স্ট দেখবো ক্যালসিয়াম কেমন আছে। তাহলে এটাই সহজে ইভ্যালুয়েশন করার জন্য হাইপারপ্যারাথাইরয়েডিজম মানে পিটিএস বেশি আছে, আমরা ফার্স্ট দেখবো ক্যালসিয়াম কেমন আছে। যদি দেখি ক্যালসিয়াম কম তাহলে এটা সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। আর যদি ক্যালসিয়াম বেশি থাকে এরপরে আমরা দেখবো ফসফেট আর ক্রিয়েটিনিন। যদি ফসফেট এবং ক্রিয়েটিন বেশি থাকে তাহলে টারশিয়ারি। আর যদি ক্রিয়েটিন নর্মাল থাকে এবং ফসফেট কম থাকে তাহলে হচ্ছে প্রাইমারি। তাহলে 3টা সিনারিও পরীক্ষা আসতে পারে, এর মধ্যে যে টারশিয়ারিটা জুলাই 22 সিনারিও আসছিল। তাহলে প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড যে কয়টা কোশ্চেন আসে এগুলো ইউজুয়ালি বায়োকেমিক্যাল ফিচার দেখে ডায়াগনোস করতে হয়। সিমটমস বা সাইন এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে অলমোস্ট সেমই থাকে। তাহলে বায়োকেমিক্যাল প্যারামিটার যেগুলো আছে এটার ইভ্যালুয়েশনটা আমাদেরকে ভালো করে শিখতে হবে। ক্লিনিক্যাল ফিচার্স, তাহলে হাইপারপ্যারাথাইরয়েডিজমে একটা ইম্পর্টেন্ট কন্ডিশন আছে অস্টিয়াটিস ফাইব্রোসা। তাহলে প্যারাথাইরয়েড হরমোন হচ্ছে অস্টোক্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়ায়, আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম অস্টোক্লাস্ট এবং অস্টোব্লাস্ট দুইটা দিয়ে স্টিমুলেট করে। তবে যদি লং টার্ম পারসিস্টেন্টলি পিটিএস রিলিজ হয় সেক্ষেত্রে অস্টোক্লাস্টিক অ্যাক্টিভিটিটা বেশি হয়, বোন রিজার্পশন বেশি বেশি হবে। বোন রিজার্পশন হলে বোনস থেকে যে মিনারেল সরে যাচ্ছে এটা তখন রিপ্লেস হয় ফাইব্রাস টিস্যু দিয়ে, এটাকে বলা হইতেছে অস্টিয়াটিস ফাইব্রোসা। এই ধরনের বোনস গুলোর ক্ষেত্রে ফ্র্যাকচার এবং ডিফর্মিটির রিস্ক থাকে বেশি। আরেকটা হইতে পারে কি ক্যালসিয়াম পাইরোফসফেট ক্রিস্টাল ডিপোজিশন হইতে পারে, আমরা নিউমাটোলজি ফার্স্ট ক্লাসে পড়ছিলাম, এটাকে বলা হয় কি অ্যাকিউট কন্ডিশনে সিউডোগাউট বলা হয়, মেইনলি ডিপোজিশন হয় নি জয়েন্টে। তাহলে হাইপারপ্যারাথাইরয়েডিজম হচ্ছে কন্ডোক্যালসিনোসিস বা ক্যালসিয়াম পাইরোফসফেট ডিপোজিশন ডিজিজের একটা ইম্পর্টেন্ট কজ। ইনভেস্টিগেশন কি করবো আমরা এখানেও পিটিএস লেভেলটা দেখবো, ক্যালসিয়াম লেভেল দেখবো, ফসফেট লেভেল দেখবো, তারপর রেনাল ফাংশনটা দেখবো। আর প্যারাথয়েড হাইপোপ্যালেশিয়া বা অ্যাডিনোমা আছে কিনা এটা দেখার জন্য আমরা করতে পারি হচ্ছে প্যারাথয়েড সিন্টিগ্রাফি, এটা একটা নাম বলা হয় সেস্টোমি স্ক্যান বলা হয়। ম্যানেজমেন্ট, তাহলে প্রাইমারি হাইপোপ্যারাথাইরয়েডিজমের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে সার্জারি করা, আর সেকেন্ডারি এবং টারশিয়ারি ক্ষেত্রে হচ্ছে আন্ডারলাইং কজের ট্রিটমেন্ট করতে হবে। কোনো পেশেন্টে যদি ইয়ং এজে প্রেজেন্ট করে বিফোর এজ অফ 40 তাহলে প্রাইমারি হাইপোপ্যারাথাইরয়েডিজম আমরা বলছিলাম মেইনলি হচ্ছে ওল্ড এজে হয়। যদি কোনো পেশেন্টের 40 ইয়ার্স এর আগে প্রাইমারি হাইপোপ্যারাথাইরয়েডিজম প্রেজেন্ট করে সেক্ষেত্রে আমাদের জেনেটিক টেস্টিং করতে হবে টু এক্সক্লুড মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া বা মেন সিনড্রোম। এরপর হচ্ছে ইন্ডিকেশন অফ সার্জারি, কোন কোন পেশেন্ট আমরা সার্জারি করবো। একটা হচ্ছে কোনো পেশেন্ট যদি ক্লিন কাট সিমটমস থাকে অথবা কমপ্লিকেশনস থাকে। কমপ্লিকেশন কি কি হতে পারে, রেনাল স্টোন হতে পারে, রেনাল ইমপ্যায়ারমেন্ট হতে পারে, অস্টিওপোরোসিস থাকতে পারে। তাহলে এই ধরনের কমপ্লিকেশনস থাকলে বা হাইপোক্যালসিয়ামের সিমটমস থাকলে সরি হাইপারক্যালসিয়ামের সিমটমস থাকলে সেক্ষেত্রে আমরা সার্জারি করবো। আরেকটা হচ্ছে যদি অ্যাবসিনোটিক পেশেন্ট থাকে কিন্তু ভেরি সিভিয়ার হাইপারক্যালসিয়ামে থাকে, ক্যালসিয়াম লেভেল মোর দেন 2.85 মিলিমোল পার লিটার থাকে, সেক্ষেত্রে প্যারাথয়েডেক্টমি করতে হবে। এখন কোনো পেশেন্ট যদি আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট করি এবং সার্জারি ইন্ডিকেশন না থাকে সেক্ষেত্রে আমাদের পেশেন্টের কন্টিনিউয়াস মনিটরিং করতে হবে। মনিটরিং জন্য কি কি দেখবো এটা অবশ্যই পরীক্ষা আসে। তাহলে একটা আমরা দেখবো ক্যালসিয়াম লেভেল চেক করবো, রেনাল ফাংশন দেখবো, আর একটা হচ্ছে বোন মিনারেল ডেন্সিটি দেখবো, অস্টিওপোরোসিস ডেভেলপ করছে কিনা।
তাহলে অস্টিওপোরোসিসের একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে হাইপারপ্যারাথাইরিজম। তাহলে হাইপারপ্যারাথাইরিজমের পেশেন্টকে যদি আমরা সার্জারি না করি তাহলে পিরিয়ডিক্যালি ডিএমডি লেভেল চেক করতে হবে। কোনো পেশেন্টের যদি লাইফ সেটিং হাইপারক্যালসিমিয়া প্রেজেন্ট করে সেক্ষেত্রে আমরা আইভি ফ্লুইড এবং বিসফসফেট দেবো। আর কোনো পেশেন্ট যদি সার্জারি কন্ট্রাইন্ডিকেশন থাকে অথবা পেশেন্টের যদি সার্জারি করতে ইচ্ছুক না হয় বা নন কোঅপারেটিভ থাকে সেক্ষেত্রে আমরা একটা ড্রাগ ইউজ করতে পারি, সেটা হচ্ছে সিনাক্যালসেট। তাহলে এটা কি করে, ক্যালসিয়াম সেন্সিং যে রিসেপ্টর আছে প্যারাথয়েড গ্ল্যান্ডের, এই ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টরের অ্যাক্টিভিটিটাকে বাড়ায়। অ্যাক্টিভিটি বাড়ালে কি হবে, তখন ক্যালসিয়াম লেভেল অল্প বাড়লেই সে কি করবে, প্যারাথয়েড হরমোন সিক্রেশনটা কমাই দিবে। তাহলে সিনাক্যালসিনেটটা আমরা ইউজ করতে পারি যদি পেশেন্ট সার্জারি কন্ট্রাইন্ডিকেশন থাকে বা মেডিকেল ফিট না থাকে অথবা যদি পেশেন্ট আনউইলিং থাকে। এবার সেই ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপারক্যালসিমিয়া, তাহলে নামের মধ্যে বলা আছে এটা হচ্ছে ফ্যামিলিয়ার কন্ডিশন বা ইনহেরিটেড কন্ডিশন। পেশেন্টের হাইপোক্যালসিউরিয়া থাকবে, মানে ক্যালসিয়াম এক্সক্রিশন কম থাকবে, আর কি থাকবে, হাইপারক্যালসিমিয়া থাকবে। মানে এটা হচ্ছে একটা অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। এখানে মেইন সমস্যা হয় কোথায়, ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর যে জিন থাকে সেটাতে মিউটেশন হয়। তাহলে আমরা বলছিলাম কি, ক্যালসিয়াম সেন্সিং যদি সমস্যা থাকে একটা হইতে পারে লিথিয়ামের কারণে, আর একটা হচ্ছে এফএসএইচ এর কারণে। এই পেশেন্টগুলো যখন ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর জিনে মিউটেশন হয়, ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর গুলো সেগুলো সেন্সিং অ্যাবিলিটিটা কমে যায়। অ্যাবিলিটি কমে গেলে কি হবে, পেশেন্টের সেরাম ক্যালসিয়াম লেভেল বাড়লো সে সেটাকে সেন্স করতে পারবে না, এবং প্যারাথয়েড হরমোন সিক্রেশন যে সাপ্রেস করবে এটা সে করতে পারবে না। এক্ষেত্রে নর্মাল যে ক্যালসিয়াম লেভেল লাগে পিটিএস সিক্রেশন সাপ্রেস করার জন্য এর থেকে বেশি ক্যালসিয়াম লাগবে। আরেকটা সমস্যা হবে কোথায়, রেনাল টিউবুলে যে ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর আছে সেগুলোতেও মিউটেশন হবে। এর ফলে রেনাল টিউবুলটাও মানে ব্লাডে যে কি পরিমাণ ক্যালসিয়াম আছে এটা সেন্স করতে পারবে না, এর ফলে সে বেশি বেশি ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করবে। তাহলে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন যদি বেশি বেশি হয় তাহলে ক্যালসিয়াম এক্সক্রিশনটা কমে যাবে, পেশেন্টে হাইপোক্যালসিমিয়া থাকবে। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে যেহেতু ক্যালসিয়াম আয়ন সেন্স করতে পারতেছে না, সো এখানে পিটিএস সিক্রেশনটা সাপ্রেস করতে পারবে না, এখানে পিটিএস সিক্রেশনটা বেশি থাকবে ক্যালসিয়ামের তুলনায়, মানে নর্মাল যে হাইপোক্যালসিয়াম আছে সেই তার কম্পারিজনে। আরেকটা কি হবে, ক্যালসিয়াম আয়ন লেভেলটাও বেশি থাকবে। মানে পিটিএস বেশি ক্যালসিয়াম বেশি, এই বায়োকেমিক্যাল ফিচার দেখলে মনে হবে এটা প্রাইমারি হাইপারপ্যারাথাইরিজমের মতো। পার্থক্য কোথায়, প্রাইমারি হাইপারপ্যারাথাইরিজমে যেহেতু ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর গুলো নর্মাল আছে, সো রেনাল টিউবুল যখন দেখবে ব্লাডে ক্যালসিয়াম বেশি সে তখন ক্যালসিয়াম এক্সক্রিশনটা বেশি বেশি করবে। অপরদিকে ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপোক্যালসিমিয়া, এখানে রেনাল টিউবুল যে ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর আছে এগুলো তো ঠিক মতো সেন্স করতে পারতেছে না, এবং ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন বেশি করতেছে, এক্সক্রিশন কম করতেছে, এবং হাইপোক্যালসিউরিয়া পাইতেছি। তাহলে এই দুইটা যদি আমরা ইন শর্ট একসাথে দেখি তাহলে প্রাইমারি হাইপারপ্যারাথাইরিজম কি হবে, আমরা পিটিএস বেশি পাবো, ক্যালসিয়াম আয়ন বেশি পাবো, আর হচ্ছে ইউরিনারি এক্সক্রিশন, ইউরিনারি ক্যালসিয়ামও বেশি পাবো, মানে হাইপার ক্যালসিউরিয়া হবে এখানে। এটা হচ্ছে প্রাইমারি হাইপারপ্যারাথাইরিজমের ক্ষেত্রে। আর ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপোক্যালসিয়ামের ক্ষেত্রে পিটিএস বেশি থাকবে, ক্যালসিয়াম আয়ন বেশি থাকবে, কিন্তু ইউরিনারি ক্যালসিয়াম যেটা এটা থাকবে কম, মানে হাইপোক্যালসিউরিয়া থাকবে। তাহলে প্রাইমারি হাইপারপ্যারাথাইরিজম এবং ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপোক্যালসিয়াম কিভাবে আলাদা করবো, ইউরিনারি ক্যালসিয়াম দেখে। আরেকটা আলাদা করা যায় কিভাবে, এই ক্ষেত্রে ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকবে। আর থার্ড হচ্ছে প্রাইমারি হাইপারপ্যারাথাইরিজমটা ইউজুয়ালি সিমটোমেটিক থাকে, আর ফ্যামিলিয়াল যেটা এটা ইউজুয়ালি মাইল্ড হাইপারক্যালসিমিয়া এবং অ্যাসিমটোমেটিক থাকে। তাহলে এই দুটো কন্ডিশন কিভাবে আলাদা করা যায় এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ দুইটা ক্ষেত্রে বায়োকেমিক্যাল ফিচার্স থাকে সেম। তাহলে এফএসএসসি এর ক্ষেত্রে পেশেন্টগুলো ইউজুয়ালি অ্যাসিমটোমেটিক থাকবে এবং কোনো কমপ্লিকেশন থাকবে না, আর এদের ক্ষেত্রে কোনো ট্রিটমেন্টও লাগে না। আর এক্ষেত্রে হাইপারক্যালসিমিয়া থাকবে এটা মাইল্ড হাইপারক্যালসিমিয়া। তাহলে প্রাইমারি হাইপারপ্যারাথাইরিজম থেকে ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপোক্যালসিমিয়া কিভাবে আলাদা করা যায় এটা একটু জানা লাগবে। এরপর সে হাইপোপ্যারাথাইরিজম, তাহলে এক্ষেত্রে পিটিএস কম পাবো আমরা। হাইপোপ্যারাথাইরিজম মোস্ট কমন কজ হচ্ছে আয়ারটোজেনিক, ইউজুয়ালি থাইরয়েড গ্ল্যান্ড সার্জারি করার সময় এটা ডেভেলপ করে।
এছাড়া যেগুলো ইনফিল্ট্রেশন ডিজিজ আছে যেমন হেমোক্রোমাটোসিস এবং উইলসন ডিজিজ, এগুলোকে টাইপোরাইটিজম পাইতে পারি। কিছু জেনেটিক কজ আছে, যেমন একটা হচ্ছে ড্রাইজার সিনড্রোম, আরেকটা হচ্ছে অটোইমিউন পলিএন্ডোক্রাইন সিনড্রোম টাইপ 1। এছাড়া একটা ইনহেরিট কন্ডিশন হচ্ছে অটোসোমাল ডোমিনেন্ট হাইপোপ্যাথাইরয়েডিজম। তাহলে একটু আগে আমরা পড়ছিলাম ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপোক্যালসিমিয়া, এর ঠিক বিপরীত কন্ডিশন হচ্ছে ফ্যামিলিয়াল হাইপারক্যালসিউরিক হাইপোক্যালসিমিয়া। মানে এখানে ক্যালসিয়াম এক্সক্রিশনটা নর্মাল তুলনায় বেশি বেশি হবে এবং পেশেন্টটা হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করবে। এটা হচ্ছে আগে যে কন্ডিশনটা পড়লাম ঠিক বিপরীতটা। আগে যে কন্ডিশনটা পড়লাম হাইপোক্যালসিউরিক হাইপোক্যালসিমিয়া, সেখানে কি হয়েছিল, ক্যালসিয়াম সেন্সিটিভ রিসেপ্টর মিউটেশন হয়েছিল এবং এটা অ্যাক্টিভিটি কমে গেছিল। আর এই কন্ডিশনের ক্ষেত্রে কি হবে, এখানে ক্যালসিয়াম সেন্সিটিভ রিসেপ্টর মিউটেশন হবে কিন্তু এখানে অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে, মানে এখানে অ্যাক্টিভেটিং মিউটেশন। এর ফলে কি হবে, ক্যালসিয়াম এক্সক্রিশন কমে যাবে, এই ক্যালসিয়াম এক্সক্রিশন বেড়ে যাবে মানে হাইপার ক্যালসিউরিয়া হবে এবং পেশেন্টের হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করবে। আর প্যারাথয়েড হরমোন গ্ল্যান্ডের ক্যালসিয়াম রিসেপ্টর যেহেতু এখানে অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, সো এটা পিটিএস সিক্রেশন কম করবে এবং এখানে পিটিএসটা কম পাবো আমরা। এবার সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম। সিউডো মানে হচ্ছে মিথ্যা বা রং ইনফরমেশন, আর একটা হচ্ছে হাইপোপ্যারাথাইরয়েডিজম। মানে এখানে যে হাইপোপ্যারাথাইরয়েডিজম বলতেছে এটা আসলে পুরো হাইপোপ্যারাথাইরয়েডিজম না। This is functionally hypoparathyroid, but instead of PTH deficiency, there is tissue resistance to effects of PTH such that PTH concentration is markedly elevated. তার মানে এখানে আসলে PTH সিক্রেশনটা কমে না, সমস্যাটা হয় কোথায়, PTH যেখানে কাজ করবে এই কাজ করে ঠিক মতো করতে পারেনি, এখানে রেজিস্ট্যান্স থাকে। এই রেজিস্ট্যান্সের কারণে আমরা যদি বায়োকেমিক্যাল ফিচার্স দেখি সেক্ষেত্রে আমরা অনেক সময় মনে হবে যে হাইপোপ্যারাথিজম আছে, কিন্তু এখানে প্যারাথয়েড গ্ল্যান্ডটা নরমালি PTH সিক্রেশন করে। অনেক সময় দেখা যায় যে এই যে ডেফিসিয়েন্সি যে ফিচারগুলো আছে এটাকে ওভারকাম করার জন্য আরো বেশি বেশি সিক্রেশন করে। সো মোস্ট অফ দ্য কেস এখানে পিটিএইচটা বেশি পাওয়া যায়। তাহলে পিটিএইচ বেশি আছে অথচ বায়োকেমিক্যাল ফিচার্স বা সিমটম সাইন যেগুলো আছে সেগুলো পাওয়া যাচ্ছে হাইপোপ্যারাথাইরয়েডিজমে। এই কারণে এটাকে বলা হয় সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম। তাহলে এখানে প্যাথোলজি কি হয়, পিটিএইচ রিসেপ্টর ইটসেলফ ইজ নরমাল বাট ডাউনস্ট্রিম সিগন্যালিং পাথওয়েজ আর ডিফেক্টিভ ডিউ টু মিউটেশনস দ্যাট এফেক্ট জিএনএস A1 gene which encodes জিএস আলফা প্রোটিন। তাহলে জিএনএস বা জিএনএস 1 যে জিনটা আছে এখানে মিউটেশন হয় এবং প্যারাথয়েড হরমোন সিক্রেশন পরে যে সিগন্যালিং পাথওয়ে থাকে, যে পাথওয়ে মাধ্যমে কাজ করে, এই পাথওয়েটা ডিফেক্টিভ থাকে, যে কারণে প্যারাথয়েড হরমোনের যে রেসপন্স, পিটিএইচ এর রেসপন্স কি হতেছিল, ক্যালসিয়াম বাড়াবে ফসফেট কমাবে, এই রেসপন্সটা পাওয়া যায় না তখন। এর ফলে কি হয়, ক্যালসিয়াম লেভেলটা কমে যায়, ফসফেট বেড়ে যায়। মানে দেখে মনে হচ্ছে হাইপোপ্যারাথাইরয়েডিজম, কিন্তু আলটিমেটলি প্যারাথয়েড হরমোন গ্ল্যান্ড ঠিকই কাজ করতেছে, পিটিএইচ বেশি সিক্রেশন করতেছে, তারপরেও এই রেজিস্ট্যান্সের কারণে রেসপন্সটা পাওয়া যেতেছে না। সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজমের মধ্যে মোস্ট কমন হচ্ছে সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম টাইপ 1A। এছাড়া দুটো টাইপ আছে, টাইপ 2 আছে, টাইপ 3 আছে। সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম টাইপ 1 এ আরো কিছু ফিনোটাইপিক্যাল ফিচার্স পাওয়া যায় বা সিমটমস পাওয়া যায় বা সাইন্স পাওয়া যায়, এটাকে বলা হয় অলব্রাইটস হেরিডিটারি অস্টোডিস্ট্রফি। কি কি ফিচার পাওয়া যাবে, পেশেন্টের শর্ট স্ট্রাকচার থাকবে, শর্ট ফোর্থ মেটাকার্পাল মেটাটার্সাল থাকবে, রাউন্ডেড ফেস থাকবে, ওবেসিটি থাকবে এবং সাবকিউটানাস ক্যালসিফিকেশন থাকবে। তাহলে সিনারি গুলো তো অনেক সময় এমসিকিউ হিসেবে দিতে পারে অথবা এসবি এর ক্ষেত্রে এগুলো দিয়ে দিতে পারে। টাইপ 1 এ সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম যেটা, এখানে যে মিউটেশন হয় জিএনএস মিউটেশন, এই মিউটেশনটা আসে ম্যাটারনাল ক্রোমোজোম থেকে, এটা সিগনিফিকেন্স আছে। এর পাশে সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, এখানে আমরা কি পাবো, এখানে শুধু আমরা ক্লিনিক্যাল ফিচার্স অফ হেরিডিটারি অস্টোডিস্ট্রফি ফিচারটা পাবো, আর বায়োকেমিক্যাল ফিচার সবগুলো নর্মাল থাকবে, ক্যালসিয়াম ফসফেট পিটিএইচ সবগুলোই নর্মাল। তার মানে এখানে বায়োকেমিক্যাল পিটিএইচ নর্মাল আছে, ক্যালসিয়াম নর্মাল আছে, ফসফেট নর্মাল, সবকিছু নর্মাল। শুধু সিস্টেমিক যে ফিচার গুলো, ক্লিনিক্যাল ফিচার গুলো এটা পাওয়া যাচ্ছে হাইপোপ্যারাথাইরয়েডিজমে কিছু ফিচার পাওয়া যাচ্ছে, এই কারণে এটাকে বলা হচ্ছে সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম। এখানে মিউটেশনটা হয় হচ্ছে এই জিএনএস 1 যে মিউটেশনটা হয় এটা হয় প্যাটার্নাল ক্রোমোজোমাল মিউটেশন। এটা সিগনিফিকেন্স কি, এখানে পরের লাইন দেখেন বলতেছে renal cells exclusively express maternal GNS1 allele, whereas both maternal and paternal alleles are expressed in other cell types. তাহলে রেনাল
টিউবুলার যে সেলগুলো আছে, এখানে যে জিএনএ ওয়াস সরি জিএনএএস1, তাহলে রেনালের এই জিনটা এটা আসে মেইনলি ম্যাটার্নাল থেকে। আদার যে সেলগুলো আছে রেনাল বাদে, এখানে ম্যাটার্নাল এবং প্যাটার্নাল দুইটাই থাকবে। তাহলে কারো যদি ইনহেরিটেড মিউটেশনটা ম্যাটার্নাল থেকে ইনহেরিটেড হয়, সেক্ষেত্রে রেনাল যে রিসেপ্টর গুলো আছে বা রেনাল যে ফাংশন আছে এটাও হ্যাম্পার্ড হবে, আদার সেলগুলোতে যে প্যাটার্ন মানে ফাংশন আছে সেটাও হ্যাম্পার্ড হবে। তাহলে ম্যাটার্নাল ইনহেরিটেড মিউটেশনের ক্ষেত্রে আমরা বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটিটা পাবো, মানে ক্যালসিয়াম কম থাকবে, ফসফেট বেশি থাকবে। আর যদি শুধু প্যাটার্নাল ইনহেরিটেড কন্ডিশন হয়, সেক্ষেত্রে আমরা রেনাল ফাংশনে কোনো হ্যাম্পার্ড পাবো না, মানে বায়োকেমিক্যাল ফিচার্স গুলো পাবো না। সেক্ষেত্রে ক্যালসিয়াম ফসফেট নর্মাল থাকবে, পিটিএস নর্মাল থাকবে। পাবো কি শুধু এই যে হেরিডিটারি অস্টিওডিস্ট্রফি যে ফিচার গুলো আছে, এই ফিচার গুলো পাওয়া যাবে। এখন সিউডো হাইপোপ্যারাথাইরিজমে যে মিউটেশনটা হয় এটা হয় ম্যাটার্নাল ইনহেরিটেড। এই কারণে সিউডো হাইপোপ্যারাথাইরিজমে বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটিও থাকবে, এর সাথে ফিনোটাইপ যে অ্যাবনর্মালিটি গুলা হেরিডিটারি অস্টিওডিস্ট্রফি ফিচার এগুলো থাকবে। আর সিউডো হাইপোপ্যারাথাইরিজম যেটা, সেটা ইনহেরিটেড হয় শুধু প্যাটার্নাল ইনহেরিটেড। এই কারণে এখানে আমরা শুধু হেরিডিটারি অস্টিওডিস্ট্রফি ফিচার পাবো, এখানে বায়োকেমিক্যাল কোনো অ্যাবনর্মালিটি আমরা পাবো না। যদি কারোর কাছে এগুলো খুব বেশি কমপ্লিকেটেড লাগে তাহলে পুরোটা ভুলে যাবেন, দরকার নাই। শুধু এই বক্সটা মনে রাখতে হবে আমাদের, এই বক্সটা ভোলা যাবে না। হাইপোপ্যারাথাইরয়েডিজম, তাহলে এখানে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের আসলে সমস্যা আছে, পিটিএস সিক্রেশনটা সে কম করতেছে, যে কারণে আমরা ক্যালসিয়াম লেভেল কম পাইতেছি, ফসফেট লেভেল বেশি পাইতেছি। সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, এখানে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কোনো সমস্যা নাই, মেইন সমস্যা হচ্ছে এখানে রেজিস্ট্যান্স তৈরি হয়, এবং ম্যাটার্নাল ইনহেরিটেড মিউটেশনের কারণে এখানে রেনাল টিউবুলে ঝামেলা হইতেছে, টিস্যুতে ঝামেলা হইতেছে। টিস্যুগুলোতে ঝামেলা হয় কারণে আমরা হেরিডিটারি অস্টিওডিস্ট্রফি ফিচার পাইতেছি, আর রেনাল টিউবুলের সমস্যার কারণে আমরা হচ্ছে ক্যালসিয়াম লেভেল কম পাইতেছি, ফসফেট লেভেল বেশি পাইতেছি। যেহেতু এখানে রেজিস্ট্যান্স আছে বা সিগন্যালিং পাথওয়েতে সমস্যা আছে, সো প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের সিক্রেশন পিটিএস অনেক বেশি থাকা সত্ত্বেও এখানে বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি থাকবে। আর সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম যেটা, এটা হচ্ছে প্যাটার্নাল ইনহেরিটেড কন্ডিশন, এখানে রেনাল টিউবুলে কোনো সমস্যা থাকে না, এই কারণে ক্যালসিয়াম ফসফেট দুইটাই নর্মাল, আর ক্যালসিয়াম ফসফেট নর্মাল থাকার কারণে পিটিএইচ লেভেলটা নর্মাল থাকবে। শুধু সমস্যা থাকবে কোথায়? টিস্যুগুলোতে সমস্যা থাকবে। আমরা এখানে হেরিডিটারি অস্টিওডিস্ট্রফি যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো পাবো। তাহলে কোটা বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি কোনটাতে থাকবে? অলরেডি হেরিডিটারি অস্টিওডিস্ট্রফি ফিচার কোনগুলোতে থাকবে আর কোনটাতে সবগুলো থাকবে, এটার উপর ডিপেন্ড করে হাইপোপ্যারাথাইরয়েডিজম, সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম আর সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম এটা ডায়াগনোস করতে হবে। তাহলে এই তিনটে পরীক্ষার সিনারিও আসে, এই বক্সটা একটু ভালো করে দেখে নেবেন। সো আজকে এগুলো ছিল আমাদের কোশ্চেন, এই সরি টপিকস, প্যারাথাইরয়েড হরমোন, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রিলেটেড এবং ক্যালসিয়াম রিলেটেড। কিছু কিছু টপিক একটু কমপ্লিকেটেড আছে, তবে আশা করি কয়েকবার দেখলে আপনি বুঝতে পারবেন। যদি কেউ কোনো টপিকস বুঝতে না পারেন তাহলে বলতে পারেন, আমরা ওইগুলো একটু রিভাইজ করবো, আর না হলে আমরা কোশ্চেন সলভ করবো আজকে। কোনো টপিকস নিয়ে কোনো কোশ্চেন আছে কারো? ওকে, না থাকলে আমরা কোশ্চেন সলভ সেশনে যাই। তাহলে আমাদের আজকে ফার্স্ট কোশ্চেন হচ্ছে, which one of the following is the most likely diagnosis? A 20-year-old man has a painful swollen knee, prolonged APTT, prolonged bleeding time, and a normal prothrombin time. Which one of the following is the most likely diagnosis? তাহলে ইয়ং পেশেন্ট, এপিটিটি বেশি আছে, পিটি নর্মাল, আর পেশেন্ট প্রেজেন্ট করছে সোলেন নিয়ে, ডায়াগনোসিস কি হবে?
Anyone? তাহলে একটা পেশেন্ট যদি পেইনফুল সোলেন নিয়ে প্রেজেন্ট করে আর আমরা যদি এপিডিটি বেশি পাই পিটি কম পাই সরি পিটি নর্মাল পাই সেক্ষেত্রে আমাদের ডায়াগনোস হচ্ছে হিমোফিলিয়া এ হেমোফিলিয়া, জি। হিমোফিলিয়া। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে ফ্যাক্টর এইট ডেফিসিয়েন্সি থাকে, আমাদের ট্রিটমেন্ট অপশন হবে ফ্যাক্টর এইট কনসেন্ট্রেট রিপ্লেসমেন্ট। আচ্ছা আমরা প্রত্যেকটা কোশ্চেন পড়ার পরে আমরা আপনাকে 5 সেকেন্ড মতন টাইম দেবো অ্যান্সার করার, তাহলে 5 থেকে 10 সেকেন্ড টাইম অ্যান্সার করবেন অথবা টেক্সট করতে পারেন। কেউ যদি অ্যান্সার না করেন তখন আমরা নিজেরাই ডিসকাস শুরু করবো। এর পাশে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপ। তাহলে 47-year-old man presents to the emergency department for review for his second and third cycle of chemotherapy for small cell lung carcinoma. He says he feels totally washed out and has no energy even to walk a few hundred yards to the local shop. He looks pale, BP normal, pulse normal, apparential no signs of acute infection. Investigation findings এর মধ্যে আছে severe anemia, hemoglobin less 7.2 gram per deciliter. Others examination findings normal. তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের নেক্সট স্টেপ কি হবে? তাহলে স্মল সেল লাং কার্সিনোমা একটা পেশেন্ট যে কয়েকটা সাইকেল কেমোথেরাপি পাইছে, ভাইটাল সবই নর্মাল আছে, কিন্তু পেশেন্ট হচ্ছে যে সিভিয়ারলি উইক আর ইনজেকশনটা দেখা গেছে সিভিয়ার অ্যানিমিয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অপশন কি হবে? এখানে অপশন আছে ফলিক অ্যাসিড, তারপরে প্লেটলেট ইনফিউশন, আয়রন সালফেট, তারপরে ট্রান্সফিউশন অফ প্যাকড সেলস, আর একটা হচ্ছে টেক নো অ্যাকশন। তাহলে এখানে সিমটোমেটিক সিভিয়ার অ্যানিমিয়া ট্রিটমেন্ট আপনি কি দিয়ে করবেন? অ্যান্সার কি হবে? হ্যাঁ, আয়রন সালফেট। আচ্ছা একজন আয়রন সালফেট বলছেন, ওকে। তাহলে আয়রন সালফেট আমরা এখানে হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে যদি দিই, এখানে আয়রন ডেফিসিয়েন্সি তেমন কোনো সিমটমসের কথা বলা হয় নাই বা ইনভেস্টিগেশনও বলা হয় নাই বা কোনো ক্লু দেওয়া হয় নাই। তাহলে এই ধরনের সিমটোমেটিক সিভিয়ার অ্যানিমিয়া থাকে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্যাকড সেল দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। তাহলে আমরা হেমাটোলজি 2 ক্লাস পড়ার সময় বলছিলাম ডেভিসন একটা বক্স আছে এই যে ব্লাড কম্পোনেন্ট এবং দেয়ার ইউজ। তাহলে কোনো পেশেন্টের যদি সিমটোমেটিক অ্যানিমিয়া থাকে, সেটা যে ধরনের অ্যানিমিয়া হোক না কেন, আয়রন ডেফিসিয়েন্সি হোক, মেগালোব্লাস্টিক হোক, সিমটোমেটিক অ্যানিমিয়া থাকলে, সিভিয়ার সিমটমস থাকলে সেক্ষেত্রে আমাদেরকে রেড সেল কনসেন্ট্রেট দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। তাহলে এটা অ্যান্সার আছে ট্রান্সফিউজ 2 ইউনিটস অফ প্যাকড সেল। আয়রন সালফেট আমরা দিব তখনই যদি কোনো পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি থাকে এবং পেশেন্টের অ্যাকুট কোনো সিমটমস না থাকে, কার্ডিওভাস্কুলার কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে, সেক্ষেত্রে আমরা আয়রন সালফেট দিয়ে ট্রিটমেন্ট করতে পারি। এর পাশে হট ডায়াগনোসিস ফিটস বেস্ট উইথ দিস ক্লিনিক্যাল পিকচার। 62-year-old man presents for the third time in 6 months complaining tiredness, lethargy, and depression. Finally, this GP consents to some blood tests. Hemoglobin 19 gram per deciliter, অনেক বেশি। WBC count 12K, অনেক বেশি, অনেক বেশি না একটু বেশি। প্লেটলেট 495K, এটাও বেশি। Past history of note includes gout, which has developed over the past year and was put down to excess alcohol consumption. Plasma volume and leukocyte alkaline phosphatase are also elevated. What diagnosis fits best with this clinical picture? Diagnosis কি হবে? একটা ওল্ড এজের পেশেন্ট, টায়ার্ডনেস, লিথার্জি নিয়ে প্রেজেন্ট করছে, সেল কাউন্ট সবগুলাই বেশি, হিমোগ্লোবিন বেশি, ডাব্লিউবিসি বেশি, প্লেটলেট বেশি। পেশেন্টের একটু গাউটি হিস্ট্রি আছে, প্লাজমা ভলিউম বেশি, এএলপি বেশি। সরি এএলপি না, লিউকোসাইট অ্যালকালাইন ফসফেটেস বেশি। তাহলে এখানে ডায়াগনোসিস হচ্ছে প্রাইমারি পলিসাইথেমিয়া।
প্রাইমারি পলিসাইথেমিয়ার ক্ষেত্রে হিমোগ্লোবিন লেভেলটা বেশি থাকবে, ডাব্লিউবিসি কাউন্ট, প্লেটলেট কাউন্টও বেশি থাকতে পারে। আর পেশেন্টের গাউট, মাইলোপলিফাইটিভ ডিসঅর্ডারের পেশেন্টের গাউট হতে পারে ডিউ টু এক্সেসিভ নাম্বার অফ সেলস। আর সেখানে প্রাইমারি পলিসাইথেমিয়া না সেকেন্ডারি পলিসাইথেমিয়া, এটা আমরা কিভাবে বুঝতে পারি? বাকিগুলো আমরা একটু করি, বাকিগুলো কেন বলে? ভাই প্রাইমারি পলিসাইথেমিয়ার ক্ষেত্রে তো আরবিসিটা ডিরেক্টলি বাড়ে, আর সেকেন্ডারি ক্ষেত্রে তো ভলিউম বাড়ার জন্য মানে ভলিউম কমার জন্য আরবিসিটা বেড়ে যায়। আচ্ছা, আপনি যেটা বলছেন এটা পার্শিয়ালি রাইট, কিন্তু এটা হচ্ছে রিলেটিভ এবং অ্যাবসলিউট পলিসাইথেমিয়ার কথা বলছেন। জি ভাই। তাহলে অ্যাবসলিউট পলিসাইথেমিয়াতে ভলিউম থাকবে নরমাল বা বেশি জি। থাকতে পারে, আর রিলেটিভ পলিসাইথেমিয়াতে ভলিউমটা কম থাকবে। কমে যাবে। আচ্ছা, অ্যাবসলিউট পলিসাইথেমিয়ার মধ্যে আবার দুইটা আছে, প্রাইমারি আর সেকেন্ডারি। তাহলে প্রাইমারি পলিসাইথেমিয়া যেটা, সেটা আমরা ইউজুয়ালি কজ জানি না। সেকেন্ডারিতে আন্ডারলাইং কোনো একটা কজ থাকে। আচ্ছা, একদম অ্যান্সার করছেন, ইপিও লেভেল দেখে আমরা বুঝতে পারি। আর এই ব্লাড পিকচার দেখে আমরা বুঝতে পারবো কিভাবে বুঝতে পারি, এটা ইম্পর্টেন্ট। তাহলে সেকেন্ডারি পলিসাইথেমিয়াতে কি হয়? ডিউ টু ইনক্রিজড এরিথ্রোপয়েটিন, হিমোগ্লোবিনটা বাড়ে, আমরা আগের দিন এক্সপ্লেন করছিলাম। আর বিসি কাউন্ট বাড়বে, হিমোগ্লোবিন বাড়বে। তাহলে ইরাইথ্রোপয়েটিন যদি বাড়ে, এটা স্টিমুলেশন করবে কি? আরবিসি সিনথেসিস বা আরবিসি প্রোডাকশন। সেক্ষেত্রে ডাব্লিউবিসি প্লেটলেটের উপরে এর খুব একটা রোল নাই। তাহলে সেক্ষেত্রে ডাব্লিউবিসি প্লেটলেট কাউন্ট বাড়বে না ইউজুয়ালি। কিন্তু প্রাইমারি পলিসাইথেমিয়াতে কি হবে? মাইলয়েড যে সেলগুলো আছে সবগুলাই বাড়বে। তাহলে যদি সবগুলা সেলই দেখে আমরা বেশি বাড়ছে, তাহলে সেটা ইউজুয়ালি প্রাইমারি পলিসাইথেমিয়া। সেকেন্ডারি পলিসাইথেমিয়ার ক্ষেত্রে ইউজুয়ালি হিমোগ্লোবিনটা বেশি বাড়ে, অন্যান্য সেলগুলো খুব একটা বাড়বে না। আর প্লাজমা ভলিউম তো এটা বলা হয়েছে রিলেটিভ পলিসাইথেমিয়া এবং অ্যাবসলিউট পলিসাইথেমিয়া আলাদা করার জন্য। আর লিউকোসাইড অ্যালকালাইন ফসফেটেজ, এটার ইম্পর্টেন্স কি? ভাই এটা মায়োলোফাইব্রোসিসে নর্মাল থাকে। নর্মাল থাকে। আর কমে কোথায় এলএপিটা? ভাই এটা হলো সিএমএল এ কমে যায় আর লিকুইড রিঅ্যাকশনে বেড়ে যায়। সিএমএল এ কমে যায়। Yes. আর বাড়ে হচ্ছে পলিসাইথেমিয়াতে অথবা রিয়াকশন গুলাতে। তাহলে এমআরসিভি কোশ্চেন গুলোতে অনেক সময় যে অ্যালকালাইন ফসফেটেজ, লিউকোসাইড অ্যালকালাইন ফসফেটেজটা একটু গুরুত্ব আছে। মাইলোপলিফাইটিভ ডিসঅর্ডারের মধ্যে সিএমএল এ এলএপি এটা কমে যায়, আর পলিসাইথেমিয়াতে ইউজুয়ালি এটা বেড়ে যায়। এই কারণে এটা আবার মেনশন করে দেওয়া হয়েছে, যদিও সিনারি দেখে এমনিতে বোঝা যাচ্ছে। তারপরে এলএপি ভ্যালুটা একটু দেখে রাখবেন সবাই, লিউকোসাইড অ্যালকালাইন ফসফেটেজ কোথায় বাড়ে কোথায় কমে, কোন কন্ডিশন নর্মাল থাকতে পারে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপ টু কন্ট্রোল হার্ট ব্লিডিং? তাহলে ব্লিডিং কেন হইতেছে আমরা দেখি। 62-year-old woman presents to the emergency department with hematemesis and extensive skin bruising. She has been managed by her GP with trimethoprim for symptoms of a UTI over the past few days. Her BP is 90 by 60 millimeter mercury, temperature 38.6 degrees Celsius. There is extensive bruising and petechial rash. Acid with melena. The F1 has commenced a normal saline infusion through a large bore cannula. ইনভেশন হচ্ছে সিভিয়ারলি অ্যানিমিক, ডাব্লিউবিসি কাউন্ট বেশি, প্লেটলেট কম, পিটি এবং এপিটি অনেক বেশি। তাহলে একটা ওল্ড এজের ফিমেল পেশেন্ট যে ইউটিআইয়ের জন্য ট্রিটমেন্ট পাইতেছে ট্রাইমিথোপ্রিম দিয়ে, পেশেন্ট এখন প্রেজেন্ট করছে হাইপোটেনশন নিয়ে, ফিভার নিয়ে এবং হেমাটেমেসিস এবং স্কিন ব্লিচিং নিয়ে। ইনভেস্টিগেশন করে দেখা গেছে পেশেন্টে অ্যানিমিয়া আছে, থ্রম্বোসাইটোপেনিয়া আছে, লিউকোসাইটোসিস আছে, আর প্রথমিন টাইম এবং এপিটিটি বেশি আছে। ডায়াগনোসিস কি তাহলে? ইউটিআই আছে, ব্লিডিং, বিপি কম, হিমোগ্লোবিন কম, প্লেটলেট কম, আর পিটি এপিটি বেশি। পিটি এপিটি দুইটাই বেশি থাকতে পারে, এটার কজ কি কি হইতে পারে? হেমাটোলজিস্ট ডিআইসি ভাই। ডিআইসি। তাহলে একটা পেশেন্টের
আগে থেকে একটা ইউটিআই ছিল, সেখান থেকে পেশেন্ট আসলে সেপসিস ডেভেলপ করছে, সেপসিস থেকে পেশেন্টের ডিআইসি ডেভেলপ করছে, যার কারণে পেশেন্টের ব্লিডিং হইতেছে। তাহলে ডিআইসি ট্রিটমেন্ট কি দেবো আমরা? ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। তাহলে ডিআইসি ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। এই পেশেন্টে যদি আমরা ফিব্রিনোজেন লেভেল দেখি, তাহলে ফিব্রিনোজেন লেভেলটা কম পাবো, আর এফডিপি দেখলে এফডিপি লেভেলটা বেশি পাওয়া যাবে। তাহলে কোনো পেশেন্টের আমরা যদি এখন সিনারি দেখে বুঝতে পারি তাহলে ভালো, যদি সিনারি দেখে বুঝতে না পারি তাহলে ল্যাব ইনভেস্টিগেশন গুলা ইন্টারপ্রিট করা শিখতে হবে। ইউজুয়ালি এফসিএস পার্ট 1 বা এমআরসি পার্ট 1 এ ল্যাব ল্যাব রিপোর্ট ইন্টারপ্রিটেশন খুব একটা আসে না। এমআরসি পার্ট 2 তে এরকম বড় বড় সিনারি থাকে। সেক্ষেত্রে সিনারি দেখে না বুঝতে পারলে সেক্ষেত্রে আমাদের যে ইন্টারপ্রিটেশন গুলা শিখতে হবে রিপোর্ট গুলা। তাহলে কোনো কিছু বোঝা যাচ্ছে না, তাহলে লাস্ট আপনি দেখেন পিটি এপিডিটি বাড়ে কোথায়, এটা দিয়ে আপনি আলাদা করতে পারবেন। পিটি কোথায় বাড়ে, এপিডিটি কোথায় বাড়ে, দুইটা একসাথে কোথায় বাড়ে। তাহলে পিটি এবং এপিডিটি দুইটাই বাড়তে পারে, একটা হচ্ছে ডিআইসি তে, আর একটা যদি সিভিয়ার হাইপোথাইরয়েডিজমে থাকে, অথবা যদি মাল্টিপল ক্লটিং ফ্যাক্টর যদি ডিফারেন্স থাকে সেক্ষেত্রে বাড়তে পারে। তাহলে কন্ডিশনগুলোর সাথে সিনারিও কোনটা মিলে সেটা আমরা দেখে আলাদা করতে পারি। Which of the following is the next most appropriate investigation to confirm cause of this lymphocytosis? আচ্ছা, এটা সিনারিওটা বাদ পড়ে গেছে। A 65-year-old patient has noticed worsening tiredness, weight loss, and shortness of breath over the last 6 months. Lymphadenopathy and splenomegaly are present. Peripheral lymphocyte count is 60K per cubic millimeter. Which one of the following is the most likely diagnosis? তাহলে ওল্ড এজে একটা পেশেন্ট, লিম্ফ নোড আছে, স্প্লেনোমেগালি আছে, আর লিম্ফোসাইট কাউন্ট বেশি আছে। ডায়াগনোসিস কি হবে? হজকিন লিম্ফোমা। না, হজকিন্স ডিজিজে ইউজুয়ালি লিম্ফোসাইট কাউন্ট কিন্তু বাড়ে না, সেল কাউন্টগুলো নরমাল থাকে, কারণ এটা লিম্ফ নোডের লিম্ফোয়েড টিস্যুগুলোর ডিজিজ। তাহলে এখানে অ্যান্সার হবে কি? একজন লিখছেন মাইলয়েড লিউকেমিয়া। সিএমএল এ আমাদের ইউজুয়ালি বাড়বে হচ্ছে মাইলয়েড যে সিরিজগুলো, নিউট্রোফিল কাউন্ট বাড়বে, বেসোফিল বাড়বে, ইউসিনোফিল বাড়বে, প্লেটলেট বাড়বে, হিমোগ্লোবিন ইউজুয়ালি কম থাকে। সিএলএল, তাহলে ব্লাড সেল কাউন্ট কোনটা বাড়ছে না বাড়ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে লিউকেমিয়ার মধ্যে দুইটা পরীক্ষায় বেশি আসে, সিএমএল আর একটা হচ্ছে সিএলএল। সিএমএল এ বাড়বে হচ্ছে মাইলয়েড, এটা যেহেতু মাইলয়েড লিউকেমিয়া তাহলে মাইলয়েড সিরিজ বাড়বে। মাইলয়েড সিরিজ মধ্যে কি কি আছে? আরবিসি, প্লেটলেট, এরপর আসে হচ্ছে নিউট্রোফিল, তারপর ইউসিনোফিল, বেসোফিল, মনোসাইট। আর সিএলএল এর মধ্যে লিম্ফোসাইট। উল্টা বললে ভালো ছিল, সিএলএল এর শুধু লিম্ফোসাইট বাড়বে আর বাকি যেগুলো সবই হচ্ছে মাইলয়েড সিরিজ। তাহলে যদি লিম্ফোসাইট কাউন্ট বেশি বাড়ে সেটা হচ্ছে সিএলএল, আর লিম্ফোসাইট বাদে অন্যান্য সেলগুলো যদি বেশি বাড়ে সেটা হচ্ছে সিএমএল। সিএমএল এর বেশি থাকে হচ্ছে নিউট্রোফিলটা বেশি থাকে, মাইলোসাইটগুলো বেশি থাকে। এছাড়া ইউসিনোফিল, বেসোফিল, প্লেটলেট এগুলো বাড়তে পারে। আর হিমোগ্লোবিনটা যেহেতু ক্রনিক ডিজিজ ইউজুয়ালি হিমোগ্লোবিনটা একটু লো থাকে। তাহলে এগুলো আমাদের দেখতে হবে যে লিম্ফোসাইট বেশি বাড়ছে নাকি নিউট্রোফিল বেশি বাড়ছে। স্প্লেনোমেগালি, লিম্ফোডেনোপ্যাথি এটা লিম্ফোমাতেও থাকতে পারে, লিউকোমিয়াতেও থাকতে পারে। লিম্ফোমা পেশেন্টগুলোতে হজকিন্স বা নন হজকিন্স লিম্ফোমাতে ইউজুয়ালি সেল কাউন্টগুলো বাড়ে না। তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে সিএলএল। আচ্ছা, সিএলএল এই পেশেন্টের পরবর্তীতে আসছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন টু কনফার্ম দ্য কজ অফ লিম্ফোসাইটোসিস। তাহলে সিএলএল এর কনফার্মেটিভ ইনভেস্টিগেশন কি হবে এখানে? বোন ম্যারো স্পেসিমেন আছে, সিটি অ্যাবডোমেন, এলডিএইচ, লিম্ফ নোড বায়োপসি, ফ্লো সাইটোমেট্রি কোনটা হবে? পেরিফেরাল সাইটোমেট্রি ইমিউনোফিনোটাইপিং। ইয়েস, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে সিএলএল এর ক্ষেত্রে আমাদের কনফার্মেটরি করার জন্য পেরিফেরাল ব্লাড সাইটোমেট্রি ইমিউনোফিনোটাইপিং করতে পারি। তাহলে বোন ম্যারো অ্যাপ্লিকেশন না করে সিএলএল ডায়াগনোসিস করা যায়। আর যদি লিম্ফোমা আমরা ডায়াগনোসিস চিন্তা করতাম সেক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন করা যেত লিম্ফ নোড বায়োপসি। So next question. Which of the following is the most likely cause of his coagulation problem? 19-year-old student with historical history of severe headache, decreased level of consciousness, temperature 39 degrees Celsius. He has widespread critical rest, plasma coma scale 5/15. Immediate resuscitation করা হয়েছে, পেনিসিলিন দেওয়া হয়েছে। হিমোগ্লোবিন লেভেল কিছুটা কম আছে, ডাব্লিউবিসি কাউন্ট বেশি, প্লেটলেট লেভেল কম,
টিটি বেশি, এপিটিটি বেশি, থ্রোম্বিন টাইম বেশি, সেপ্টালেস টাইম বেশি, ফিব্রিনোজেন কম, এফডিপি বেশি। ডায়াগনোসিস কি তাহলে এখানে? ডিআইসি। ডিআইসি। তাহলে এই পেশেন্টটা তো ডিআইসি ডেভেলপ করছে, এটা বোঝা গেছে। পেশেন্টের আন্ডারলাইং ডায়াগনোসিস কি? ডিআইসি তো আসলে একটা প্রেজেন্টেশন। ডিআইসি তো মেইনলি পেশেন্টের ইনফেকশন, সেপসিস, তারপর হচ্ছে যে প্লাসেন্টা, ব্রেস্টের প্লাসেন্টা, বিভিন্ন ম্যালিগনেন্সি, এগুলো ব্যাকগ্রাউন্ডে ডিআইসি ডেভেলপ করে। এই পেশেন্টের মেইন ডায়াগনোসিস কি তাহলে? এখানে আন্ডারলাইং কোনো কিছু হিস্ট্রি দেওয়া নাই না, এটা ক্ষেত্রে আসলে ডিআইসি। আচ্ছা, এটা অন্য একটা কোশ্চেনে ছিল। তাহলে এখানে ডায়াগনোসিস হচ্ছে ডিসেমিনেটেড ইন্টারভাসকুলার কোয়াগুলেশন। কি দিয়ে ট্রিটমেন্ট করবো আমরা? প্লেটলেট আর এফএফপি। প্লেটলেট আমরা ইউজুয়ালি অন্য লেভেলে দিই। ডিআইসি ক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে টেস্ট প্রজেন্ট প্লাজমা। টেস্ট প্রজেন্ট প্লাজমা যদি অ্যাভেলেবল না থাকে, সেক্ষেত্রে আমরা ক্রায়োপ্রিসপেট দিতে পারি, প্লেটলেট ট্রান্সফিউশন দিতে পারি। তো ফার্স্ট লাইন ট্রিটমেন্ট বললে টেস্ট প্রজেন্ট প্লাজমা বলতে হবে। Which one of the following is the most likely diagnosis? A 38-year-old patient is being investigated for his anemia. He has had a normal upper and lower GI endoscopy and renal function test is unremarkable. Bone marrow biopsy shows reduction of hematopoietic cells. Different biopsy shows mainly fatty bone marrow. তাহলে একটা পেশেন্ট অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করছে, এন্ডোস্কোপি কোলোনোস্কোপি নরমাল, রেনাল ফাংশন নরমাল, বায়োপসি করে দেখা গেছে ফ্যাটি বোন ম্যারো আছে। ডায়াগনোসিস কি হবে? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। তাহলে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ক্ষেত্রে বোন ম্যারো ইউজুয়ালি ফ্যাটি টিস্যু পাই, অন্য কিছু ইউজুয়ালি পাওয়া যায় না, সেগুলো কমে যায়। Which one of the following would you expect to see on the blood film? 32-year-old man comes to the clinic for routine review. He had an emergency splenectomy after falling off a horse someone years earlier. তাহলে পোস্ট স্প্লেনেক্টমি পেশেন্টের ব্লাড ফিল্ম আমরা কি পাবো? তাহলে অ্যান্সার হাওলজলি বডি। হায়ালজলি বডি। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে হায়ালজলি বডি। তাহলে পোস্ট স্প্লেনেক্টমি পেশেন্টের অথবা হাইপোস্প্লেনেজার পেশেন্ট যেমন সিকল সেল অ্যানিমিয়া, সিলিয়াক ডিজিজ, এগুলোতে আমরা হায়ালজলি বডি পাই। আচ্ছা, বাকি কোশ্চেনগুলো অ্যান্সার করে দিই আমরা। অল রড কোথায় পাই আমরা? এমএল। অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়ার জন্য ডায়াগনস্টিক একটা ফিচার। হেন্স বডি কোথায় পাবো? এটা হলো গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেস ডেফিসিয়েন্সি। গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সিতে। প্যাপেনহেমাস বডিজ কোথায় পাওয়া যায়? এটা আমার জানা নেই ভাই। এটা ইউজুয়ালি পরীক্ষা করে আসলে শুধু এনিমেতে পাইতে পারি, ওটা দরকার নেই। আচ্ছা, আমাদের যেটা লাগবে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সিতে হেন্স বডি পাবে, আরবিটা সেল পাওয়া যাবে। আরবিসি কি ধরনের আরবিসি পাওয়া যায় এখানে? বাইট সেল, ব্লিস্টার সেল, বাইট পলিক্রোমাস সেল আর হিউজ। আর হচ্ছে ব্লিস্টার সেল। তাহলে বাইট সেল এটা দেখতে অনেকটা যে অ্যাপেলের যে লোগো আছে অনেকটা ওরকম দেখা যায়, এক সাইডটা একটু কাটা মতন থাকে। ব্লিস্টার সেলে ছোট ছোট ব্লিস্টারের মতন দেখা যায়। আর পলিক্রোমাসে পাওয়া যায় ডিউ টু রেটিকুলোসাইটোসিস। এরপরে আচ্ছা, এই কোশ্চেনটা আগে যেটা কনফিউশন হয়েছিল। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? A 30-year-old woman presents the GP with 3-day history of menorrhagia. She has no previous history of menstrual irregularity. On examination, she is pale and a number of bluish on her arms and legs. Blood test reveals low hemoglobin, WBC count 1.5, তার মানে এখানে লিউকোপেনিয়া আছে, with abnormal immature cells on blood film, thrombocytopenia, প্যানসাইটোপেনিয়া, সাথে পিটি এবং এপিডিটি বেশি, ফিব্রিনোজেন লেভেল কম আছে। তাহলে একটা ইয়ং পেশেন্ট মেনোহেজিনে প্রেজেন্ট করছে, যার আগে কোনো মেনস্ট্রুয়াল সমস্যা ছিল না। পেশেন্ট এখন প্যানসাইটোপেনিয়া আছে, পিটি এপিডিটি বেশি আছে, ফিব্রিনোজেন কম আছে। Which one of the following is most likely diagnosis? তাহলে কি কি আছে? এএলএল আছে, এপিএমএল আছে, আইটিপি আছে, সেপ্টিসেমি আছে, নন হজকিন লিম্ফোমা আছে। ডায়াগনোসিস কি হবে? এপিএমএল হওয়া উচিত না ভাই? ইয়েস। তাহলে ইয়ং পেশেন্ট প্যানসাইটোপেনিয়ার সাথে ডিআইসি, আমরা বেশ কয়েকবার বলছি, এটা হচ্ছে এপিএমএল এর জন্য ক্যারেক্টারিস্টিক। তাহলে লিউকেমিয়ার মতন মনে হচ্ছে, সাথে ডিআইসি ফিচার আছে, ডায়াগনোস হবে এপিএমএল।
তাহলে এপিএমএল আমরা এই পেশেন্টের ট্রিটমেন্ট করবো কি দিয়ে? ট্রিটমেন্ট অফ চয়েস কি হবে এখানে? ট্রিটমেন্ট অফ এপিএমএল এখানে ট্রিটমেন্ট অল্টারনেটিভ অ্যাসিড, তাহলে আমরা ট্রিটমেন্ট করি এটি আর দিয়ে। আর এখানে ট্রান্সলোকেশন হয় কোথায় কোথায়? 15-17 পিএমএল রান। 15-17। এক্সেলেন্ট। তাহলে এপিএমএল এ হচ্ছে আমরা ট্রিটমেন্ট করবো অল্টারনেটিভ অ্যাসিড দিয়ে, যেটা অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন এ। আর ট্রান্সলোকেশন হয় ক্রোমোজোম 15 and 17 এর মধ্যে। Which one of the following is the mode of inheritance? A patient has been diagnosed with severe hemophilia B. তাহলে হিমোফিলিয়ার মোড অফ ইনহেরিটেন্স কি? অটোসোমাল ডমিনেন্ট। সরি, ভাই অটোসোমাল ডমিনেন্ট। হিমোফিলিয়া অটোসোমাল ডমিনেন্ট। অন্য কেউ? সরি ভাই, ভাই এক্স লিঙ্ক ডমিনেন্ট, আমি ভুল বলে ফেলছি। এক্স লিঙ্ক ডমিনেন্ট। ভাই আবার ভুল X-linked বলছি, এক্স recessive লিঙ্ক রিসিসিভ। আচ্ছা, তাহলে প্রশ্ন কিন্তু খেয়াল করতে হয়, সহজ প্রশ্ন কিন্তু পরীক্ষায় বেশি ভুল হয়, মানে এগুলোতে তাড়াহুড়া করা হয়। তাহলে হিমোফিলিয়ার মোড অফ ইনহেরিটেন্স হচ্ছে এক্স লিঙ্ক রিসিসিভ। এক্স লিঙ্ক রিসিসিভ ডিজিজ গুলো কাদের বিষয়? মেল নাকি ফিমেল? male. মেল পেশেন্টের। তাহলে এই পেশেন্টটা, এখানে তো মেল ফিমেল দেওয়া নাই, ধরে নিলাম এই পেশেন্ট একজন মেল পেশেন্ট। এই মেল পেশেন্টটা যদি ছেলে হয়, তাহলে এই ছেলেগুলো কি এফেক্টেড হবে নাকি হবে না? এটা একটু অ্যাডভান্স কোশ্চেন হয়ে যায়, কিন্তু এক্সেলেন্সির ক্ষেত্রে এগুলো সবই আসবে পরীক্ষায়। ক্যারিয়ার হবে। ছেলেরা কি হবে, মেয়েরা কি হবে, এটা বলেন। ছেলেদের ক্ষেত্রে কি হবে? ছেলেরা এফেক্টেড আর মেয়েরা ক্যারিয়ার। ছেলে এফেক্টেড হবে না, আর মেয়ে ক্যারিয়ার হবে। ভাইয়া রিসিসিভে এফেক্টেড হইতে হলে তো দুইটা জিনই এফেক্ট হওয়া লাগবে, সেক্ষেত্রে তো যদি একটা ফিমেলের সাথে ক্রস ঘটে সেক্ষেত্রে তো সবাই ক্যারিয়ার হওয়া উচিত। আচ্ছা, এক্স লিঙ্কডের ক্ষেত্রে আর অটোসোমাল ডিজিজের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, এটা ডিসকাস করার জন্যই মেইনলি কোশ্চেনটা আমি করছি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো না? আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে মেল জিনোটাইপ আমরা কি দিয়ে প্রেজেন্ট করি? এক্স ওয়াই দিয়ে। মেলে এক্স এক্স। তাহলে ধরে নিলাম এই ছেলেটা এফেক্টেড আছে, মানে তার এখন এই এক্স এর সাথে আমরা যদি এই দুইটা এক্স এর ঘটাই, তাহলে এখানে কি পাবো? দুইটা মেয়ে ক্যারিয়ার হলো। দুইটা মেয়ে ক্যারিয়ার হলো, তাহলে এখানে বাদ থাকছে ওয়াই, তো না? আমরা এই ওয়াই এর সাথে এই দুইটা এক্স এর করি, কি হলো? দুইটা ছেলেই তো নরমাল। নরমাল। তাহলে একটা এফেক্টেড মেল, যার একটা এক্স এফেক্টেড আছে, যখন ডিসঅর্ডার, নরমাল ফিমেল, এটা যদি নরমাল আমরা ইনহেরিটেন্স প্যাটার্ন করি, তাহলে দুইটা মেয়ে হবে, দুইটা ছেলে হবে, দুইটা মেয়ে হবে ক্যারিয়ার, যেহেতু ওদের একটা এক্স এফেক্টেড আছে, আর দুইটা ছেলে হবে নরমাল। তাহলে কোনো এফেক্টেড মেল তার ছেলেদের মধ্যে কোনো ডিজিজ ট্রান্সমিট করবে না, এটি ডিরেক্টলি লেখা আছে যে এফেক্টেড মেল অফ এ হিমোফিলিয়া does not transmit to his son, but all her daughter will be carrier. ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। এক্স লিঙ্ক রিসিভ ডিসঅর্ডার গুলো কখনো এফেক্টেড মেল থেকে তার ছেলেদের মধ্যে ছড়ায় না, সবগুলো ছেলে নরমাল থাকবে, মানে এগুলো সবসময় ক্যারিয়ার। আচ্ছা, তাহলে এটা এক্স লিঙ্ক রিসিভ ডিসঅর্ডার। এক্স লিঙ্ক রিসিভ ডিসঅর্ডার কি কি আছে, কয়েকটা এক্সাম্পল। না থাকলে নাই। হুইচ অফ দ্য
following types of thyroid malignancy is associated with rate proto-oncogene positivity. এটা সিনারিও পড়ার দরকার নেই খুব একটা। থাইরয়েড ম্যালিগনেন্সি আমরা পড়ছিলাম কয়েকটা আছে, ক্যাপিলারি, ফলিকুলার, মেডুলারি, অ্যানাপ্লাস্টিক লিম্ফোমা। এর মধ্যে রেড প্রোটো-অনকোজেনের সাথে রিলেটেড কোনটা? মেডুলারি। মেডুলারি কার্সিনোমা। মেডুলারি কার্সিনোমার জন্য টিউমার মার্কার কোনটা? ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন। মেডুলারি কার্সিনোমা এটা হচ্ছে মেনের সাথে অ্যাসোসিয়েটেড। মেন কোনটা কোনটার সাথে অ্যাসোসিয়েটেড? 2A 2B। 2A 2B। মেডুলারি কার্সিনোমা পেশেন্টগুলো অনেক সময় ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। ডায়রিয়াটা কেন হয়? তাহলে মেডুলারি কার্সিনোমা কিছু কিছু কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করে, সেরোটোনিন 5HT। হাইপারক্যালসিটোনিমিয়ার কারণে ডায়রিয়া হতে পারে। এছাড়া মেডুলারি কার্সিনোমা পেশেন্টগুলো কুশিং সিনড্রোমে প্রেজেন্ট করতে পারে ডিউ টু একটোপিক অ্যাসিডেজ সিক্রেশন। তাহলে মেডুলারি কার্সিনোমা থেকে অ্যাসিডেজও বেশি রিলিজ হয়। এছাড়া আরো কিছু সাবস্টেন্স আছে, একটা হচ্ছে কাইনিন রিলিজ হতে পারে, প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হতে পারে। আর একটা কি টোটাল মানে 4 না 5টা থেকে দেখে নিন মেডুলারি কার্সিনোমা থেকে রিলিজ হয়। তাহলে ডায়রিয়া হবে হচ্ছে ক্যালসিটোনিন রিলিজের কারণে। Which one of the following is the most likely explanation for the full blood count results in here? Blood count কি আছে আমরা দেখব। আচ্ছা হিস্ট্রি পড়ি। 40-year-old man with acute weakness and palpitation. He has a history of diarrhea and weight loss. তারপর ডায়রিয়া একটু বড় দেখা আমাদের দরকার নেই। ইলেক্ট্রোলাইট এন্ড ক্রিয়েটিন সব নরমাল আছে। হিমোগ্লোবিন লো আছে, এমসিভি বেশি, আর ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া আছে। ডাব্লিউবিসি কাউন্ট কিছুটা কম আছে, প্লেটলেট নরমাল, ইএসআর নরমাল, অ্যান্টি এন্ডোমাইট্রিয়াল অ্যান্টিবডি পজিটিভ। তাহলে পেশেন্টের ডায়াগনোসিস কি এখানে? সিলিয়াক ডিজিজ। সিলিয়াক ডিজিজ। হাইপোস্পেনিজম, হ্যাঁ এটা ইন্টারনেশনাল। সিলিয়াক ডিজিজ। তাহলে এই পেশেন্টের হিমোগ্লোবিন কম হওয়ার কারণ কি? মাইক্রোসাইটিক আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি আর আচ্ছা, মালাবডিউশন। এমসিভি কি আছে? বেশি। আচ্ছা, এমসিভি বেশি। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার কজ কি কি হতে পারে? ফোলেট ডেফিসিয়েন্সির জন্য। Yes. তাহলে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার তো অনেকগুলো কজ আছে। বি12 ডেফিসিয়েন্সি হতে পারে, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হতে পারে, ড্রাগস কজ হতে পারে, অ্যালকোহল হতে পারে, প্রেগন্যান্সি হতে পারে, হাইপোথাইরয়েডিজম হতে পারে। তারপর একটা হতে পারে ডিসলিপিডিমিয়া হতে পারে। তাহলে পার্টিকুলারলি এই পেশেন্টের যেহেতু ডায়াগনোসিস সিলিয়াক ডিজিজ, এবং সিলিয়াক ডিজিজ আমরা জানি হচ্ছে ডিউডেনাম, জেজোনাম, আইলাম ইউজুয়ালি আপার ইন্টেস্টিন বেশি অ্যাপ্লাই হয়, ডিউডেনাম এবং জেজোনাম বেশি অ্যাপ্লাই হয়, এবং ফলিক অ্যাসিড আয়রন যেহেতু এখান থেকে অ্যাবজর্পশন হয়, সো সিলিয়াক ডিজিজের পেশেন্টের আয়রন এবং ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকে। তাহলে এই পেশেন্টের যেহেতু ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, সো মোস্ট লাইকলি কজ হচ্ছে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। যদি সেম পেশেন্টের সিনারিও দিয়ে এমসিভিটা যদি লো দিয়ে দিত 65 ফেমটোলিটার বা 70 ফেমটোলিটার, মানে মাইক্রোসাইটিক হতো, তাহলে সেক্ষেত্রে আমরা বলতাম আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। Which one of the following is the most likely diagnosis? A 37-year-old woman presents with increased bruising. She feels that the bruises appearing on her arms and legs have only been associated with relatively minor trauma, but she looks like she has been beaten up. On examination, she has extensive bruising on her arms and legs. তাহলে একটা ইয়ং ফিমেল পেশেন্ট প্রেজেন্ট করছে ব্রুশিং নিয়ে, ইনভেস্টিগেশনের অলমোস্ট সবই নর্মাল, শুধু প্লেটলেট কাউন্টটা কম আছে। প্রথম মিন টাইম, আইএনআর সবগুলো নর্মাল। ডায়াগনোসিস কি হবে? আইটিপি। তাহলে ইয়ং ফিমেল পেশেন্ট যদি স্কিন র্যাশ বা স্কিন ব্রুইশ বা পালপুলার পেডিসিনে প্রেজেন্ট করে, প্লেটলেট কাউন্ট যদি আমরা কম পাই, তাহলে সেক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করবো আইটিপি। এই পেশেন্টে যদি আমরা বিটি, সিটি, পিটি, এপিটি এগুলো করি, তাহলে কি ফাইন্ডিংস পাবো আমরা?
বিটি বেশি পাবে, আচ্ছা বিটি বাকি বেশি সব পাবো, নর্মাল। বাকি সব normal। নর্মাল পাবো। আর প্লেটলেট কাউন্ট তো কম আছে। আইটিপি তে একটা অ্যান্টিবডি ফর্মেশন হয় প্লেটলেট রিসেপ্টর এগেইনস্টে। কোন রিসেপ্টর এগেইনস্টে? গ্লাইকোপ্রোটিন 2b3 রিসেপ্টর। প্লেটলেট। তাহলে নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা একই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা এটাই এক সেম কোশ্চেন, প্রোমেলাসিস লিখমে একটা কোর্সে রিপিট করে লাভ নেই। A woman is started on hormone replacement therapy for menopausal symptoms. Which one of the following is likely to be correct for her in 5 years times? তো যেমন শর্টকাট বলে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি কমপ্লিকেশনস কি? ইনক্রিজ রিস্ক অফ অ্যালজাইমার্স, লার্জ বয়েল কার্সিনোমা, অস্টিওপোরোটিক ফ্র্যাকচার, পালমোনারি থ্রম্বোএম্বোলিজম, এমআই। অস্টিওপোরোটিক হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। আচ্ছা এখানে ফার্স্ট মনে রাখেন হচ্ছে অস্টিওপোরোটিক ফ্র্যাকচার কাদের হয়? পোস্ট মেনোপজাল ওমেনদের নাকি মেনস্ট্রুয়েটিং ওমেনদের বেশি হয়? পোস্ট মেনোপজাল হয়। কেন হয়? ডিউ টু হরমোন ডেফিসিয়েন্সি। তাহলে যদি হরমোন দেন আপনি তাহলে তার অস্টিওপোরোটিক ফ্র্যাকচার রিস্ক হওয়ার থেকে অস্টিওপোরোটিক রিস্ক কমবে। তো তাহলে এটা রং অ্যান্সার। আর কি হতে পারে? আচ্ছা আমরা মাইগ্রেনের পেশেন্টদের ওসিপি বন্ধ করি কেন? মাইগ্রেনের ম্যানেজমেন্টে বলা আছে না হ্যাঁ স্ট্রোক করে, স্ট্রোকের রিস্ক বাড়ে। কেন বাড়ায়? ওসিপি হচ্ছে থ্রম্বোএম্বোলিক রিস্ক বাড়ায়। এবার বলেন তাহলে অ্যান্সার কি হবে এখানে? পালমোনারি থ্রম্বোএম্বোলিজম। পালমোনারি থ্রম্বোএম্বোলিজম। তাহলে কোন ফিমেল পেশেন্ট যদি যারা ওসিপি খায় তাদের ক্ষেত্রে স্ট্রোকের রিস্ক থাকে বেশি, তারপর ডিভিটি রিস্ক থাকে বেশি, পালমোনারি এম্বোলিজম রিস্ক থাকতে পারে বেশি, এমনকি ভেনাস সাইনাস থ্রম্বোসিসের রিস্ক থাকে বেশি। যে কারণে কোনো ফিমেল পেশেন্ট যদি স্ট্রোক লাইক প্রেজেন্টেশন নিয়ে আসে তাহলে অবশ্যই ওসিপি হিস্ট্রি নিই আমরা। আমরা যখন ভেনাস সাইনাস থ্রম্বোসিস করবো স্ট্রোকে ওখান থেকে রিস্ক করতে হবে প্রেগন্যান্সি, তারপর ওসিপি। ঠিক আছে, তাহলে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা ওসিপি এগুলো হচ্ছে থ্রম্বোএম্বোলিজমের রিস্ক বাড়ায়। কোনো পেশেন্টে যদি মাইগ্রেন থাকে তাহলে সে পেশেন্টকে ওসিপি বন্ধ করতে বলা হয়, কারণ তাদের স্ট্রোকের রিস্ক থাকে বেশি। হুইচ অ্যান্টিবডি ইজ মোস্ট অ্যাসোসিয়েটেড উইথ হার প্রলংড এপিডিটি? এইটাও কোশ্চেন মনে হয় সিনারিও বাদ পড়ে গেছে। অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি। অ্যান্টিফসফোলিপিড সিনারিও বাদ দিয়েও অ্যান্সার হয়ে যাইতেছে। আচ্ছা তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি। আচ্ছা এখানে আমার একটু কোশ্চেন আছে, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম এখানে কি থ্রম্বোসিস বেশি নাকি ব্লিডিং বেশি? প্লেটলেট কমে যায়। আমাকে বলেন এপিএস এর প্রেজেন্টেশন কি থ্রম্বোসিস বেশি নাকি ব্লিডিং এর প্রেজেন্টেশন আছে? ম্যানিফেস্টেশন কি থাকে? থ্রম্বোসিস বেশি হয়, আর্টেরিয়াল থ্রম্বোসিস ভেনাস বেশি। আচ্ছা থ্রম্বোসিস বেশি। এপিটিটি করলে আমরা কি পাই? প্রলং। আচ্ছা এপিটিটি প্রলংড আমরা ব্লিডিং এর পেশেন্টে পাই না থ্রম্বোটিক করতে পাই? আচ্ছা এটা একটু কনফিউজিং। ব্লিডিং এর পেশেন্টের প্রবলেম অনেক কম্প্রেশন ফ্যাক্টরের ক্ষেত্রে তো সেটা হিমোফিলিয়ার ক্ষেত্রে এপিটিটি বাড়তেছে, মানে ব্লিডিং বাড়তেছে তাই আচ্ছা এপিএসটা কিন্তু ইন্টারেস্টিং। হ্যাঁ এপিএস আসলে মেইনলি থ্রম্বোটিক ম্যানিফেস্টেশন বেশি হয় এবং এর যে প্যাথোফিজিওলজি সেটা আসলে থ্রম্বোটিক রিস্ক বাড়ায়। এপিটিটি বেশি পাওয়া যায় এর কারণ হচ্ছে এখানে যে লুপাস অ্যান্টিকোগুল্যান্ট আমরা পাই, সমস্যাটা কি করে আমরা যখন এপিটিটি মেজার করি, এপিটিটি মেজার করার যে প্রসিডিউর আছে ওই জায়গাটাতে কি করে লুপাস অ্যান্টিকোগুল্যান্টটাকে ইনহিবিট করে দেয়। তাহলে এটা যে এপিটিটি বাড়তেছে এটা কিন্তু ইন ভিট্রো, মানে বডির বাইরে আমরা টেস্ট করি তখন এটা বাড়ে, বডির ভিতরে কিন্তু এটা আসলে থ্রম্বোটিক রিস্কটাই বাড়ে। এটা একটু ব্যতিক্রম। হ্যাঁ এটা এপিটিটি দেখে বডির কন্ডিশন বোঝা যাবে না। তাহলে এই যে এপিটিটি বাড়ছে ইন ভিট্রো ম্যানিফেস্টেশন, মানে বডির বাইরে আর কি। তাহলে এপিএস হচ্ছে থ্রম্বোটিক কন্ডিশন কিন্তু এপিটিটি কন্ডিশন আবার বেশি পাই। এটা একটু হচ্ছে নেটিপিক্যাল আর কি। A 42-year-old man from West Africa has recently begun Dapsone therapy. He presents to the emergency department with anxiety, congestion, headache, shortness of breath. He has no other past medical history. Pulse, blood pressure normal. Pale sclera, saturation is measured 89% on pulse oximetry. You suspect he has made hemoglobinia. Which one of the following is the most likely cause? এটা অক্সিডেশন হবে না? অক্সিডেশন অফ Fe2+, বি নাম্বার ভাই। ফেরাস টু ফেরাস ফেরিক।
হ্যাঁ, এটা হচ্ছে সি, অক্সিডেশন অফ ফেরিক ফেরাস টু ফেরিক। তাহলে এটা আমরা হেমাটোলজির সময় ডিসকাস করছিলাম। নরমালি যে আমাদের হিমোগ্লোবিন, এখানে থাকে হচ্ছে ফেরাস ফল, এটা অক্সিডেশন হয়ে ফর্মেশন হয় ফেরিক ফল। এটার একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে ড্যাপসো। মিড হিমোগ্লোবিনের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এখানে আপনার অক্সিজেন স্যাচুরেশন যাই থাকুক না কেন, পালস অক্সিমিটারে দেখাবে অ্যারাউন্ড 85%। এটা কিন্তু ডেভিডসন লেখাই আছে। ড্যাপসন আমরা কোথায় কোথায় ইউজ করি? ডেভিডসনের বেশ একটা ডিজিজ আছে কেন আমরা ড্যাপসন ইউজ করি। এটা হলো আমাদের স্কিনে, এটা লিনিয়ার ইমিউনোগ্লোবিন এ ডিজিজ নামে। লেপ্রোসি। লেপ্রোসি একটা খুবই কমন। আর একটা আমরা সিলিয়াক ডিজিজ পড়ছিলাম, সিলিয়াক ডিজিজের সাথে আছে একটা ডিসকানেক্ট থাকে। জি ভাই, ড্যাপসন আর তাহলে ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস। তাহলে একটা লেপ্রোসি পেশেন্ট বা একটা ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস পেশেন্টের আপনি ট্রিটমেন্ট স্টার্ট করলেন, এরপর দেখলেন পেশেন্টের অ্যানিমিয়া হয়ে গেছে, সেরকম হেডেক অ্যাংজাইটি কন্ডিশনে প্রেজেন্ট করছে, ডায়াগনোসিস কি? সেক্ষেত্রে ডায়াগনোসিস হবে মিড হিমোগ্লোবিনেমিয়া। মিড হিমোগ্লোবিন না আরো অনেক কিছু আছে এমআরসিপি তে লাগে, এফসিএস যেহেতু লাগে না আমরা তো ডিসকাস করবো না। ড্যাপসনটা মনে রাখবেন আপনি, ড্যাপসন হিমোগ্লোবিন করতে পারে, মিড হিমোগ্লোবিনিয়া করতে পারে। এরপর আসে prolonged bleeding acute swelling। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। You are asked to provide advice on a 35-year-old woman who is admitted under the maxillofacial surgeons for the extraction of wisdom teeth. The only concern that she had developed prolonged bleeding after tooth extraction 10 years previously and had defect to sign. তাহলে পেশেন্টের টুথ এক্সট্রাকশন করার পরে prolonged bleeding হয়েছে। ডায়াগনোসিস কি? ভন উইলিব্রেন্ড ডিজিজ। ভন উইলিব্রেন্ড ডিজিজ। তাহলে এখানে বাকি যেগুলো আছে ফ্যাক্টর 12 ডেফিসিয়েন্সি, ফ্যাক্টর 11 ডেফিসিয়েন্সি, এগুলো আছে ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি। আমরা বলছিলাম ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সিতে ব্লিডিং হবে ডিপ ব্লিডিং, মানে পেশেন্টের জয়েন্ট মাসেল বা ইন্টেকশন এই ধরনের ব্লিডিং হবে। যদি সুপারফিশিয়াল ব্লিডিং হয় যেমন গাম ব্লিডিং বা ফুট এক্সপ্রেশন কয় ব্লিডিং, অথবা যদি স্কিনে কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে, সেক্ষেত্রে সেটা হয় প্লেটলেট রিলেটেড ডিসঅর্ডার অথবা এটা ডিসকাস করার দরকার নেই খুব বেশি। এ পেশেন্ট উইথ কিডনি ফেলার প্রেজেন্টস উইথ ওরসেনিং অ্যানিমিয়া। তাহলে সিকেডি পেশেন্টের অ্যানিমিয়া মোস্ট কমন কজ কি? ইরাচোপোটিন ডিফিসিয়েন্সি। ইরাথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি। তাহলে এটা খুবই পছন্দ করছেন সাবজেক্ট পরীক্ষা যেগুলো আসে। ইরাথ্রোপয়েটিনের সোর্স কি? টিবুলো ইন্টারস্টিশিয়াল পেরিটিউবুলার সেল অফ দি রেনাল কর্টেক্স। আচ্ছা, fibroblast-like cell of peritubular interstitial cells of kidney. আচ্ছা, বাকি অন্য কোশ্চেন আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি। তাহলে আজকে কোশ্চেন নাই, 20টা কোশ্চেনই ছিল। ঠিক আছে, তাহলে আপনাদের পারফরমেন্স তো অনেক ভালো, সবাই অ্যান্সার করেন দেখি। তাহলে আজকে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন আছে এগুলো নিয়ে, আজকে ডিসকাশন নিয়ে? ওকে, না থাকলে তাহলে আজকে ক্লাসে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই।